আপনাকে অফিসে বেতন দেওয়া হয় কাজের জন্য, কোনো মেয়ে স্টাফের সাথে গল্প করার জন্য নয়। আসলে জানেন কি মিস্টার আবির, স্বভাব কখনো বদলায় না। আপনিও নিজেকে বদলাতে পারবেন না কখনো। আমি কাজের ব্যাপারেই কথা বলছিলাম ম্যাম। আসলে লিনার কাছে একটা বিষয়ে জানার ছিল। ও মাই গড নীলা, আপনি হয়তো জানেন না মিস্টার আবির এখানে সবাই সবাইকে আপনি বলে সম্বোধন করে। এটা আপনার বেডরুম না যে নাম ধরে রাখবেন। আবির মাথা নিচু করে নিল। ও জানে এখন যাই বলুক না কেন ম্যাম তাকে কথা শোনাতে ছাড়বে না। সব কিছুতেই তার দোষ চোখে পড়ে তিশার। আবির নিচু স্বরে বলল, আর হবে না ম্যাম, বলছি তো। আসলে কিছু মানুষের স্বভাব বদলায় না, আপনিও না কোনোদিন বদলাবেন না। দেখুন, ঢলাঢলি করার হলে অফিসের বাইরে করবেন, কাজের সময় এসব আমি মেনে নিব না। তাড়াতাড়ি ফাইল রেডি করে আমার রুমে আসুন। তিশার আগে পা ঠুকে ঠুকে নিজের কেবিনের দিকে চলে যেতেই অফিসের ভেতরে চাপা নিস্তব্ধতা একটু ঢিলে হয়ে আসে, যেন সবার দম আটকে ছিল। বস বের হতেই সবাই হালকা নিঃশ্বাস ফেলল। লিনা চেয়ার থেকে একটু ঝুঁকে আবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আবির ভাই, একটা কথা জিজ্ঞেস করি? আবির মাথা তুলেই ফাইলের দিকে তাকিয়ে কলম চালাতে চালাতে বলল, বলো। ম্যাম আপনার সাথে সবসময় এত রাগারাগি করে কেন বলুন তো? অন্যদের উপর তো এত চড়াও হয় না। লিনার কথাই আবিরের ঠোঁটের কোণে হালকা একটা তিক্ত হাসি ফুটে উঠল। সে কলম থামিয়ে চেয়ার হেলিয়ে মাথা তুলে তাকালো ছাদের দিকে, যেন উত্তরটা সেখানেই লেখা আছে। আগের জন্মে মনে হয় ওনার শত্রু ছিলাম, তাই এই জন্মে সুদে আসলে শোধ নিচ্ছেন। ধুর, এমন শত্রুতা হলে তো ম্যাম প্রতিদিনই আপনাকে ছাঁটাই করে দিত। বিশ্বাস করো লিনা, উনি আমাকে দেখলেই কেন যেন রাগে ফেটে পড়েন। আমি যে কি করি আর কি না করি সব দোষ আমার। লিনা কিছু বলতে গিয়েও থেমে গেল। তিশার কেবিনে কাছের দেওয়ালের দিকে তাকিয়ে ওর চোখে কৌতূহল আর ভয় মিশ্রিত বিস্ময়। আচ্ছা আবির ভাই, ম্যাম কি আপনাকে আগে থেকেই চিনতেন নাকি? এই প্রশ্নে আবিরের হাতে কলমটা হালকা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠল কলেজ ক্যাম্পাস, হাসি খুশি তিশা, চোখ ভরা স্বপ্ন, আর সেই শেষ বিকেল যেদিন সব শেষ হয়ে গিয়েছিল। আবির গলা পরিষ্কার করে বলল, না, ওসব ভাবছো কেন? উনি বড় বস, আমি ছোট কর্মচারী, এর বেশি কিছু না। কাজ করো। লিনা আর কিছু বলল না। বুঝে গেল এই মানুষটা হাসির আড়ালে অনেক কথা লুকিয়ে আছে। সময় গড়িয়ে যায়। অফিসের ঘড়ি কাটা টিকটিক শব্দে যেন আবিরের মাথার ভেতর অস্থিরতাকে আরো স্পষ্ট করে তুলেছে। তিশার বলা ফাইলটা ঠিকঠাক করে সাজিয়ে সে উঠে দাঁড়ায়। আবির গভীর নিঃশ্বাস নিয়ে তিশার কেবিনের দরজায় নক করল। ভেতর থেকে ঠান্ডা অথচ কড়া স্বর। কামিন। দরজা খুলে ঢুকতেই আবির টের পেল ঘরের ভেতরের বাতাসটাই যেন রাগে ভারী। তিশা চেয়ারে হেলান দিয়ে বসে, চোখ নামানো ল্যাপটপের স্ক্রিনে আবি ধীর গলায় পড়ল, ম্যাম, ফাইল রেডি। তিশা মাথা তুলে তাকালো, এক ঝলকে চোখাচোখি। সেই এক সেকেন্ডে দুজনের ভেতরে যেন অদৃশ্য আগুন জ্বলে উঠল। তিশা ঠান্ডা গলায় বলল, টেবিলে রাখুন। আর মিস্টার আবির, মনে রাখবেন অফিসে আমি আপনার বস। অতীত, আবেগ এইসব এখানে চলবে না। আবিরের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। সে কিছু বলতে গিয়েও বলল না। তিশার কেবিনের ভেতর বাতাসটাও যেন আরো ভারী হয়ে উঠেছে। এসির ঠান্ডাটাও সেই রাগের উত্তাপ ঠেকাতে পারছে না। তিশার ফাইল খুলে চোখ বুলাতে বুলাতে হঠাৎ থমকে যায়, ভুরু কুঁচকে যায় তার। এইটা কি? তিশা টেবিল চাপড়ে ফাইলের এক পাতা উল্টে দেয়, তারপর আরেকটা। চোখে স্পষ্ট বিরক্তি, ঠোঁট শক্ত হয়ে আছে। মিস্টার আবির, এটা কি আপনার কাজ? জি ম্যাম, আমি কাজ করতে এসেছি, আর কিছু না। এই একটা লাইনে যেন তিশার রাগ আরো বেড়ে যায়। সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চোখে তাচ্ছিলের ঝিলিক। হো, তাই নাকি? কাজ করতে এসেছেন? মেয়েদের সাথে ফ্লার্ট করলে কাজ তো ভুল হবেই, তাই না? ম্যাম, আপনি ভুল বুঝছেন। আমি না, আমি কিছুই ভুল বুঝছি না। এই অফিসে কে কখন কার সাথে কি করে আমার অজানা কিছুই নেই। তিশা ফাইলটা তুলে নিয়ে জোরে টেবিলের উপর আশ্রে মারে। কাগজগুলো ছড়িয়ে পড়ে মেঝেতে। শব্দে আবিরের বুক কেঁপে ওঠে। এই রিপোর্টে 3টা বড় ভুল। ডেট মিলছে না, গ্রাফ এলোমেলো। এগুলো কি চোখ বন্ধ করে বানিয়েছেন? আমি চেক করছিলাম ম্যাম।
যদি কোনো ভুল হয়ে থাকে আমি ঠিক করে দেব। তিশা হঠাৎ এক ধাপ এগিয়ে আসে আবিরের খুব কাছে। তিশার চোখে তা ছিল স্পষ্ট। ভুল হয়ে গেছে না মিস্টার আবির? ভুল আপনি নিজেই। আপনার মতো মানুষদের একটাই কাজ মিষ্টি কথা, মেয়েদের দিকে তাকানো আর দায়িত্ব এড়িয়ে যাওয়া। এই কথাই আবিরের চোখ দুটো লাল হয়ে ওঠে। এতদিনে চুপ থাকা অভিমান যেন গলায় আটকে আসে, তবু সে নিজেকে সামলে নেয়। আপনি আমাকে অপমান করতে পারেন ম্যাম, কিন্তু আমার কাজ নিয়ে এমন কথা বলার অধিকার আপনার নেই। এই প্রথম আবিরের কণ্ঠে একটু দৃঢ়তা। তিশা এক মুহূর্ত থমকে যায়, তারপর আরো কঠিন হয়ে ওঠে। অধিকার? এই অফিসে আপনাকে বেতন আমি দেই, বস আমি। আর আপনি আপনি শুধু একজন দায়িত্ব জ্ঞানহীন কর্মচারী। তিশা আচমকা ফাইলটা তুলে নিয়ে আবিরের দিকে ছুঁড়ে মারে। ফাইলটা আবিরের কাঁধে লেগে নিচে পড়ে যায়। এখনই বের হন আমার রুম থেকে, আর এই ফাইল আজকের মধ্যেই ঠিক করে জমা দিবেন। না পারলে দরজা খোলা আছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। আবির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে মেঝে থেকে ফাইলটা তোলে। আবির চোখ তুলে তিশার দিকে তাকায়। সেই দৃষ্টিতে রাগ নেই, আছে গভীর কষ্ট আর অদ্ভুত এক নীরবতা। ঠিক আছে ম্যাম। এই দুটো শব্দই বলে আবির ঘুরে দাঁড়ায়। দরজার কাছে গিয়ে এক মুহূর্তে থেমে যায়, কিন্তু আর কিছু বলে না। দরজা বন্ধ হওয়ার শব্দে তিশার বুকের ভেতর অজানা একটা ব্যথা চেপে বসে। সে জানে এই অপমান শুধু একজন কর্মচারীর নয়, এটা এক সময়ের ভালোবাসাকেও আঘাত করেছে। তিশার কেবিন থেকে বেরিয়ে আবির সোজা নিজের ডেস্কের দিকে এগোতে থাকে। হাতে ধরা ফাইলটা যেন হঠাৎ খুব ভারী হয়ে গেছে। বুকের ভিতর জমে থাকা অপমান, রাগ আর না বলা কষ্ট সব একসাথে মাথা তুলে দাঁড়াচ্ছে। ঠিক তখনই পাশের ডেস্ক থেকে কলিগ সিয়াম উঠে এসে আবিরের সামনে দাঁড়ায়। চোখে চিন্তার ছাপ, কণ্ঠে ফিসফিসানি। কি ব্যাপার ভাই? ভেতর থেকে চিৎকারের শব্দ পেলাম। ম্যাম আবার রাগ করছে নাকি? আবির এক মুহূর্তে থামে। ঠোঁটের কোণে জোর করে একটা হালকা হাসি টেনে আনে। সেই হাসিতে আনন্দ নেই, আছে অভ্যাস। তেমন কিছু না ভাই, এনারা বড়লোক মানুষ। আমাদের মতো গরিবের উপর রাগ না ঝাড়লে কার উপর ঝাড়বে বলেন? এই কথাটা বলার সময় আবিরের গলায় তীব্র ব্যথা লুকানো ছিল, যা সিয়াম ঠিকই টের পায়। সে চেয়ার টেনে বসে পড়তে পড়তে বলল, ভাই আপনি এমন করে বলেন কেন? আপনি তো কাজ ঠিকই করেন। ম্যাম শুধু আপনার বেলাতেই এমন কেন জানি? আবির চেয়ার টেনে বসে ফাইল খুলে বসে। চোখ নামানো কণ্ঠ নিস্তেজ বলে, কিছু মানুষ আছে ভাই, তাদের রাগের কারণ কাজ না, মানুষটাই। মানে? আবির আর কিছু বলে না, কলম তুলে নেয়। কাগজে চোখ রেখে ধীরে ধীরে কাজ শুরু করে। কিন্তু অফিসের ওপাশে কাছের দেওয়ালের ভেতরে তিশা চেয়ারে বসে নেই, দাঁড়িয়ে আছে জানালার পাশে। বাইরে তাকিয়ে থাকলেও চোখের সামনে ভেসে উঠছে আবিরের মুখ। তার নিজের কণ্ঠস্বর এখনো কানে বাজছে। তুমি কেন এখনো এমন করো আবির? এত শান্ত কেন? একটা কথাও কেন বলো না? ঠিক তখনই তার চোখে পড়ে কাছের দেওয়াল পেরিয়ে বাইরে বসে থাকা আবিরের দিকে। সে মাথা নিচু করে কাজ করছে, একটু অভিযোগ নেই মুখে। তিশার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি চেপে বসে। অন্যদিকে সিয়াম আবার মুখ খোলে, ভাই খারাপ লাগলে বলবেন। এই অফিসে সবাই জানে ম্যাম রাগে, কিন্তু উনি তো মানুষ। মানুষ বলেই তো রাগ করে ভাই। আর কিছু মানুষ আছে যারা কষ্ট পেলে রাগ দিয়ে ঢেকে রাখে। সিয়াম চুপ করে যায়। সে বুঝতে পারে এই কথার ভেতরে শুধু অফিস না, তার চেয়েও বড় কিছু লুকানো। সিয়াম একটু দম ফেলে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে তিশার কেবিনে দরজা বন্ধই আছে। তারপর হালকা স্বরে বলে, কাজ করেন ভাই, না হলে আবার রাগ করবে। ঠিকই বলেছেন ভাই, আজকে ভুল করার সুযোগ নেই। কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে আবির মন দিয়ে কাজ শুরু করে। আঙ্গুলের গতিতে কিবোর্ডের শব্দ উঠে টাপ টাপ। ভুলগুলো ঠিক করতে থাকে এক এক করে। অফিসের কোলাহলের মাঝেও তার ভেতরে এক অদ্ভুত স্থিরতা নেমে আসে। ঠিক তখনই হালকা শব্দে অফিসের দরজা খুলে যায়। লিনা হাতে এক কাপ গরম কফি নিয়ে ভিতরে ঢোকে। কফির গন্ধে অফিসের বাতাসটা একটু বদলে যায়। সে সোজা আবিরের ডেস্কের কাছে এসে দাঁড়ায়। আবির ভাই, কফি খাবেন? এইটারই দরকার ছিল, এখন ফ্রেশ লাগবে। আজ ম্যাম একটু বেশি রেগে গেছে মনে হলো। উনি প্রতিদিনই রাগী, আজ শুধু একটু বেশি প্রকাশ পেয়েছে। ভাই আপনি না থাকলে এই অফিসটা অনেক আগেই নিস্তব্ধ হয়ে যেত। তাই নাকি?
তাহলে আমার উপর রাগ করা ম্যামকেও ধন্যবাদ দিতে হবে। তিনজনের হালকা হাসিতে অফিসের টান টান পরিবেশটা একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ পর তারা গল্প করে, ছোটখাটো অফিসের কথা, কাজের চাপ, বিকেলের চাপ, বিরতি। লীনা মজা করে বলে, আবির ভাই, আপনি না থাকলে ম্যামের রাগ কার উপর পড়তো বলেন তো? তাহলে তো অফিসে আর বিনোদনই থাকতো না। হাসির শব্দ থামতেই আবির আবার স্ক্রিনের দিকে তাকায়, কাজের মধ্যে ডুবে যায়। কফির উষ্ণতা তার ক্লান্ত মনটা একটু জাগিয়ে তোলে, কিন্তু কাছের দেওয়ালের ওপাশে তিশা সব দেখছিল। হাসি, কফির কাপ, স্বাভাবিক কথা, তার বুকের ভেতর অদ্ভুত এক খচখচানি শুরু করে। এই মেয়ের সাথে থাকলে আবির এত খুশি থাকে কেন? ঘড়ির কাঁটা বিকেল চুই চুই। আবির শেষবারের মতো ফাইলটা চেক করে নেয়, সব ঠিক আছে, কোনো ভুল নেই। সে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আজকের কাজ শেষ। একটু দূরে কাজ ঘেরা কেবিনের ভেতর তিশা একা। অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে তার ভেতরে, বুকটা যেন হালকা চাপা লাগছে। বারবার গভীর নিঃশ্বাস নিচ্ছে, তবুও স্বস্তি আসছে না। সে উঠে দাঁড়িয়ে কোটটা খুলে চেয়ারের পেছনে ঝুলিয়ে দেয়, তারপর অজান্তে শার্টের উপরে দুটো বোতাম খুলে দেয়। গলার কাছে জমে থাকা অস্বস্তি যেন একটু হালকা হয়। হাত তুলে চুলের ক্লিপ খুলে দেয় তিশা। কালো লম্বা চুলগুলো ঢেউ খেলিয়ে কাঁধ বেয়ে নেমে আসে। সে আয়নার দিকে একবার তাকায়। চোখে ক্লান্তি, তার ভেতরে কোথাও একটা অদ্ভুত অস্থিরতা। ঠিক তখনই নখ। তিশা ভুরুকুচকে দরজার দিকে তাকায়, গলা একটু ভারী শোনায়। আসুন। দরজা খুলে ভেতরে ঢোকে আবির, হাতে ফাইল। ঢুকে এক মুহূর্তে থমকে যায় সে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা তিশা, খোলা চুল, অল্প খোলা শার্টের কলার, ক্লান্ত অথচ ভীষণ আকর্ষণীয়। আবিরের বুকের ভেতরটা কেঁপে ওঠে। অস্বস্তিতে চোখ সরিয়ে নেয়। এমন অবস্থায় তাকে দেখার জন্য সে মোটো প্রস্তুত ছিল না। ম্যাম, ফাইলটা ঠিক করে এনেছি। তিশা টেবিলের পাশে এসে দাঁড়ায়। আবিরের হাত থেকে ফাইলটা নিতে গিয়ে এক মুহূর্তের জন্য তাদের আঙ্গুল ছুঁয়ে যায়। 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডই যথেষ্ট। তিশা দ্রুত হাত সরিয়ে নেয়। টেবিলে রাখুন। আবির ফাইলটা রেখে দেয়, চোখ তুলে তাকাতে চায় না, তবুও অজান্তে দৃষ্টি চলে যায় তিশার দিকে। তার মনে হয় এই তিশাকে সে আগে চিনত, এই রাগী বসের আড়ালে লুকিয়ে থাকা মেয়েটাকে। তিশা ফাইল খুলে দেখে, পাতা উল্টায় একটা পর একটা। এবার আর কোনো ভুল নেই, একটু নীরবতা। এইবার ঠিক আছে। এই কথাটা যেন আবির আশা করেনি। সে ধীরে ধীরে মাথা তোলে। সে জানে তিশা সবসময় তাকে কথা শোনাতে চাই, এখন কিছু বলছে না। ধন্যবাদ ম্যাম। তিশা তাকিয়ে থাকে তার দিকে, চোখে সেই আগের কঠোরতা নেই, আছে এক মুহূর্তে দ্বিধা। আপনি আপনি যেতে পারেন। আবির দরজার হাতলে হাত রাখে, বুকের ভেতরে অস্বস্তিটা চেপে রেখে স্বাভাবিক গলেই বলে, আচ্ছা ম্যাম, তাহলে আমি চলে যাচ্ছি। দরজা খুলতেই ঠিক পেছন থেকে তিশার কণ্ঠ এবার আর কড়া না, অদ্ভুত রকমের নরম। মিস্টার আবির, একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাম। তিশা একটু এগিয়ে আসে, চোখে অদ্ভুত এক তীরতা, অথচ ভেতরে লুকানো অস্থিরতা। আমাকে কেমন লাগছে? এই প্রশ্নে আবির যেন পাথর হয়ে যায়। এমন প্রশ্ন সে কখনো কল্পনাও করেনি। এক মুহূর্তের জন্য তার চোখ চলে যায় তিশার খোলা চুল, ক্লান্ত মুখ, অথচ তীব্র আকর্ষণের দিকে। সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। এসব আমাকে কেন বলছেন ম্যাম? সবাইকে তো আপনি প্রশংসা করেন, তাহলে আমার বেলায় বললে সমস্যা কোথায়? তারা আমার কলিগ, আপনি আপনি আমার বস ম্যাম। এই কথাটা যেন তিশার বুকে এসে আঘাত করে। চোখের কোণে জমে থাকা আবেগ সে দ্রুত সামলে নেয়। তাই বলে একজন মানুষ হিসেবেও কিছু না? আবির এবার সরাসরি তাকায়, চোখ সম্মান, কিন্তু সীমারেখা টানা। আবির জানে তিশা তার কথা শোনার জন্য অপেক্ষা করছে। সে বলে, মানুষ হিসেবেই আপনাকে সম্মান করি, তাই তো এসব বলা থেকে নিজেকে আটকাচ্ছি। ঘরে আবার নীরবতা নেমে আসে। এসির শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। তিশা ধীরে বলে, আপনি আগের মতোই আছেন আবির, এখনো খুব হিসেব করে কথা বলেন। কিছু হিসেব না রাখলে কিছু সম্পর্ক টিকে না ম্যাম। এই কথার পর আর কিছু বলার থাকে না। আবির আবার দরজার দিকে ঘুরে তাকায়। অনুমতি দিলে যাই। দরজায় আবির হাতটা রাখতে হঠাৎ সে দ্রুত এগিয়ে এসে দরজা ভেতর থেকে আটকে দেয়। ক্লিক শব্দটা আবিরের কানে যেতেই সে চমকে ঘুরে দাঁড়ায়। ম্যাম, আপনি? প্লিজ আমাকে দেখুন আবির, একবার ভালো করে দেখুন আর বলুন কেমন লাগছে। আবিরের বুক ধরফর করতে থাকে। সে চোখ নামিয়ে রাখতে চায়, কিন্তু তিশা আর সুযোগ দেয় না। ধীরে কিন্তু দৃঢ়ভাবে তিশা তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেয়। এরপর চোখে চোখ
এত কাছাকাছি যে দুজন একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা টের পাচ্ছে। প্লিজ বলুন, একটা কথাই তো। এই নৈকট্যে আবিরের মাথা ঝিমঝিম করে ওঠে। অজান্তে তার চোখ এক মুহূর্তের জন্য তিশার দিকে নেমে যায়। তারপর সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নেয়, গলা শুকিয়ে আসে। আবির ঢোক গিলে নিচু স্বরে বলে, আপনি পাগলামি করছেন ম্যাম। তিশা এক চুলও পিছুই না, বরং আরো কাছে আসে, চোখে অদ্ভুত জাত, কণ্ঠে কাঁপা সত্য। হ্যাঁ করছি, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আপনি বলুন। ঘরের আপাশ ভারী হয়ে ওঠে। আবির চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নেই, তারপর চোখ খুলে ধীরে বলে, আপনাকে খুব খুব আকর্ষণীয় লাগছে। এই একটা বাক্যেই তিশার চোখ ভিজে ওঠে। এতক্ষণে যেন তার অস্থিরতার একটা উত্তর পেল, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে শক্ত করে নেয়। তাহলেই তো এত কষ্ট করে শক্ত হয়ে থাকার দরকার ছিল। দরকার ছিল ম্যাম, কারণ কিছু অনুভূতি প্রকাশ করলে সব কিছু আবার এলোমেলো হয়ে যায়। তিশা চুপ করে তাকিয়ে থাকে। এত কাছ থেকেও মানুষটা কত দূরে, এই সত্যিটা এবার স্পষ্ট। আবির এক কদম পিছিয়ে দরজার দিকে এগোতে চায়। এই মুহূর্তে তার মনে হচ্ছে আর এক সেকেন্ড থাকলেও সব সীমা ভেঙে পড়বে। আমি যাচ্ছি ম্যাম। ঠিক তখনই তিশা আচমকা তার হাতটা টেনে ধরে। চোখের সামনে ঝাপসা এক দৃশ্য, অস্থির, এলোমেলো, ভাঙা। তিশা কোনো কথা না বলে হঠাৎ তার ঝুঁকে পড়ে। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। আবির হতবাক, শরীর শক্ত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি করছেন? আমি পারছি না আবির, আমার দম বন্ধ লাগছে। প্লিজ আমাকে কাছে টেনে নেও। আবির তার হাত ছাড়াতে চেষ্টা করে। বুকের ভেতর প্রচণ্ড টান, কিন্তু মুখে কঠোরতা। সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে? এটা অফিস, আপনি আমার বস। এই কথাগুলো শুনেও তিশা হাল ছায় না, বরং সে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন এই জড়িয়ে ধরা ছাড়া সে ভেঙে পড়বে। হ্যাঁ হয়েছে, সব হিসেব নষ্ট হয়ে গেছে আমার। আর পারছি না শক্ত থাকতে। আবির নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য তার হাত দুটো নড়ে না। তারপর ধীরে, খুব ধীরে সে তিশার কাঁধে হাত রাখে, জড়িয়ে ধরার জন্য না, থামানোর জন্য। তৃষা থামুন। আমরা দুজনেই জানি এই মুহূর্তের সিদ্ধান্ত আমাদের দুজনকেই ভেঙে দেবে। তিশার কান্না চাপা পড়ে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে আবিরের বুক থেকে সরে আসে। ঘরের ভেতর আবার নীরবতা, কিন্তু এই নীরবতা আর আগের মতো নয়। আবির কাজ শেষ করে বাড়ি চলে গেছে। আবিরের উপস্থিতি না থাকলেও তিশার মন এখনো তার হাতে জড়ানো অনুভূতি নিয়ে অস্থির। তিশা বাড়ি ফিরে দরজা খুলতে মা কৌতূহল মিশ্রিত গলায় প্রশ্ন করে, তৃষা, কি হলো? আজ তুই এত চুপচাপ? কিছু না মা। ফ্রেশ হয়ে আয়। তিশা দ্রুত তার রুমে চলে যায়। দরজা বন্ধ করে শ্বাস একটু দীর্ঘ করে নেয়, তারপর গোসল করে নেয়। গোসলের সময় গরম পানির ভেজা অনুভূতি তিশার রাগের আগুনকে সামান্য হলো প্রমোষিত করে। তবুও চুপচাপ বসে থাকা মনটাকে শান্ত করে না। ওই ছেলেটার সামনে নিজেকে দুর্বল দেখালাম কেন? ছি, কি করলাম আমি? পানি ছিটকে যায়, কিন্তু তিশার চোখের আগুন নিভে আসে না। কান্না না হলেও অস্থিরতা তার ভেতরে টানা দেয়। আমি আমি কারো কাছে ছোট হব না। আমি তৃষা, কেউ আমাকে মানিয়ে নিতে পারবে, কিন্তু আমি কখনো কখনো কারোর সামনে নিজেকে দুর্বল দেখাবো না। জলের ধারা থেমে যায়। তিশা আয়নার দিকে তাকাই, চোখে রাগ, ঠোঁটে দৃঢ়তা, কিন্তু ভেতরে এক অদ্ভুত নরম ভাব। আবির বসার ঘরে বসে, খাবারের প্লেট হাতে, কিন্তু খেতে পারছে না। মনের ভেতর এক অদ্ভুত চাপ। চোখ বারবার তার ডেস্কে থাকা ফাইলের দিকে চলে যায়, কিন্তু আজকের দিনের ঘটনা মনে পড়লে শরীর কেঁপে ওঠে। তৃষা ম্যাম আজ অফিসে এমন করলো কেন? আগে তো কখনো নিজেকে দুর্বল দেখাতো না। সে চুপচাপ চেয়ারে বসে, চামচ হাতে খাবার অর্ধেক মুখে নিয়ে থেমে যায়। আজকের রাগ, আজকের অস্থিরতা সব মিলিয়ে যেন তার কল্পনার চেয়ে বেশি প্রভাব ফেলেছে। আজ কি এমন হলো যে এতটা দুর্বল হয়ে পড়ল? সে যাকে আমরা অফিসে শুধু কঠিন রাগী বস বলে জানি, সে কি আজ নিজের ভেতরের কিছু অনুভূতি প্রকাশ করলো? আবির খাবার ফেলে দেয়, চেয়ারে বসে বুকের ভেতর চাপা ধ্বনি শোনে, দৃঢ়, রাগী, কঠিন তৃষা। সেই সব চেহারার আড়ালে যে ছোট্ট নরমতা আছে, আজ সেটা ঝাপসে স্পষ্ট দেখছে। ও এতদিন নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু আজ কেন? কোনো ভুল হয়েছে কি? না, ভুল নয়, এটা তার প্রকৃত অনুভূতি।
আজকের ঘটনা মনে পড়লেই হঠাৎ অদ্ভুত অনুভূতি মাথার ভেতর জাগে। আমার বস রাগী বস, কিন্তু আজ আজ যেন সে এক অচেনা মানুষ, একটু দুর্বল, একটু নরম। আবির নিজের হাত ঘেঁষে রাখে, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। রাত নামছে, আবির তার ঘরে বসে অফিসের ফাইল আর আজকের ঘটনা মাথায় রেখে নীরব। ঠিক তখনই ফোনের ভাইব্রেশন কল দেখতেই হাসি চলে আসে মুখে। কিরে ভাই, বিয়ে শাদী করবি নাকি? বিয়ে না করেই ভালো আছি ভাই। আরে ভাই, বিয়ে করে দেখ। বউ ছাড়া তো সব ফাঁকা লাগে, শেষে বুঝবি বউ ছাড়া জীবনটা কিচ্ছুই ভালো লাগে না। ভাই আগে তোরা কর, আমি তারপর করব। ফোনের আড্ডা চলতে থাকে, তারা একে অপরের উপদেশ দেয়, ছোট ছোট কাণ্ডে হাসে, অফিসের দিনগুলো গল্প করে। তুই তো জানিস, বউ পাওয়ার পর আর ছেলেপনা থাকবে না, সব স্বপ্নের মজা শেষ। তোরাও আগে তো বিয়ে কর, তারপর আমি দেখব। ভাই, তোর বউ যদি রাগী হয় কি করবি? ভাই, অফিসের রাগী বস দেখেছিস তো, যদি আমার বউও এমন হয় তাহলে আমার জীবন শেষ। দুই বন্ধু হেসে ফোনে গল্প চালিয়ে যায়। মজা আড্ডা, নিত্যদিনের ছোট ছোট গল্পগুলো সব মিলিয়ে আবিরের রাতের অস্থির মনটা খানিকটা শান্ত হয়। সকালের হালকা আলো ঘরে ঢুকে পড়েছে। আবির ফ্রেশ হয়ে নেমে আসে ডাইনিং রুমে। টেবিলে সাজানো খাবারের পাশে মা বসে আছেন, কফির কাপ হাতে, চোখে মায়া, মুখে হালকা চিন্তা ভাবনা। আবির, বয়স তো কম হলো না, ভালো চাকরিও করছিস, এবার অন্তত বিয়েটা করে নে। মা, কি যে বলো না মা, মাত্র তো 1 বছর চাকরি করছি, আর 2-1 বছর যাক। কিছুতেই না, আমি একা একা বাড়ি থাকতে পারবো না। তুই সারাদিন অফিসে থাকিস, আমি একা একা কিভাবে থাকবো? আবির চুপচাপ খেতে থাকে, মায়ের চোখে সেই নরম চাপ, চুপচাপ অনুরোধ। হঠাৎ মনে হয় সময় এসেছে কিছু গুরুত্ব দিতে। তার চেয়ে ভালো একটা বিয়ে করে নে, বউ বাড়িতে আন, একসাথে থাকলে দুজনেরই ভালো হবে। আবির চামচ থামিয়ে চোখ উঁচু করে তাকাই, মায়ের সেই সরল নরম চাহনি মনে পড়ে। হঠাৎ মনে হয় শুধু নিজের জন্য না, মায়ের জন্য কিছু ভাবতে হবে। ঠিক আছে মা, তোমার কথা ভাবছি আমি, কিছুদিন অপেক্ষা করো, তারপর সব ঠিক হবে। সকালের আলো ধীরে ধীরে ডাইনিং রুমে ছড়িয়ে পড়ে। আবির মৃদু হাসি দিয়ে চামচ টেনে খাবার খাচ্ছে। মা আবারও চোখে মায়া আর মুখে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। আবির, আর একটা কথা বলি, মেয়ে দেখি বাবা। আবির চামচ থামিয়ে মাথা নেড়ে মৃদু হাসে, চোখে হালকা চিন্তা ভাবনা, কিন্তু গলায় হালকা স্বর। আচ্ছা মা, দেখো তবে, তাড়াহুড়ো না, আস্তে ধীরে দেখো। মা হালকা হেসে বোঝানোর মতো মাথা নেড়ে বসে থাকে, চুপচাপ আবিরের চোখে তাকিয়ে, যেন জানে ছেলেটা তার কথা মন দিয়ে ভাবছে। হ্যাঁ ঠিক আছে, আমি শুধু চাই তুমি ভালোভাবে সব ভাবো। আবির আবার চামচ ধরতে ধরতে মনে মনে ভাবছে, কাজের চাপ, অফিসের ঝগড়া আর তিশার অস্থিরতা সব মিলিয়ে এখন একটা সময় এসেছে নিজের জীবন নিয়ে ভাবার। সকালের হালকা আলো অফিসে কাছের দেওয়াল দিয়ে ঢুকে পড়ছে। ডেস্কে বসে আবির মনোযোগ দিয়ে ফাইল চেক করছে। হাতের কাজ নিখুঁত, কিন্তু চোখে একটু ক্লান্তি। হঠাৎ পিয়নের কণ্ঠ ভেসে আসে। ম্যাম, আপনার অনেক। আবির চুপচাপ উঠে দাঁড়ায়, ফাইলগুলো তার হাতে নিয়ে ধীরে ধীরে কেবিনের দিকে এগোতে থাকে। কোনো শব্দ নেই, শুধু নীরব পদক্ষেপ। কেবিনে ঢুকতে তিশার চোখে আগে রাগের ছাপ, কিন্তু মুখে আগ্রহের ছায়া নেই, শুধু কঠোর দৃষ্টি। মিস্টার আবির, এগুলো দেখুন, সব ফাইল ঠিকঠাক সাজান, কোথাও কোনো ভুল হলে আবার এখানে আসবেন। জি ম্যাম। অফিসের সামনে কাজ ফাঁকি দেওয়া মোটেও মেনে নেওয়া হবে না। মেয়েদের সঙ্গে গল্প করার সময় নেই, আপনি বুঝে শুনে কাজ করুন। আবির কিছু বলে না, শুধু ফাইলগুলো গ্রহণ করে। আবির ধীরে ধীরে ফাইল চেক করতে শুরু করে। পাতা উল্টানো, নোট মিলানো, ডকুমেন্ট যাচাই, সবকিছু নিখুঁত। তিশা মাঝে মাঝে এগিয়ে এসে পরীক্ষা করে দেখে, কিন্তু কোনো প্রশংসা বা মন্তব্য করে না। দেখুন মিস্টার আবির, আপনি যখন কাজ করছেন কোনো কিছু হেলাফেলা করবেন না, সবকিছু ঠিকঠাক করতে হবে। জি ম্যাম। দুপুরের রোদ ক্যান্টিনের কাছের জানালা দিয়ে ঝলমল করছে। আবির, লিনা আর সিয়াম বসে খাচ্ছে। হাসি, গল্প আর কফি কাপে চটচটে শব্দ, সব মিলিয়ে ক্যান্টিনের পরিবেশ প্রাণবন্ত। আবির ভাই, সেটা কি সত্যি? অফিসে এমনও কিছু ঘটে? জি লিনা, অফিসের সব গল্প তো বলা যায় না, কিন্তু আজকেরটা সত্যি। ভাই, আরেকটা গল্প করো, কাণ্ড সবসময় মজার।
তিশা বাইরে দাঁড়িয়ে ক্যান্টিনের জানালা দিয়ে তাদের দিকে তাকাচ্ছে, চোখে আগুন, ঠোঁটে কঠোরতা, শ্বাস নিতেই গলা জমছে। নীলা, কেন ওর সাথে হাসছে এই ছেলেটা? কেন সে এত কাছে যায়, এত স্বাভাবিকভাবে কথা বলে? রাগের আগুন ভেতরে ঝলমল করছে। হঠাৎ তিশার মাথা ঝাঁকুনি খায়, দাঁতে চাপা, ঠোঁট কোচায়। কি কি করছে এই ছেলেটা? নীলা, তুই কি সাহস দেখাচ্ছিস? ক্যান্টিনে বসা আবির কিছু বুঝে না। হাসি ঠাট্টা, খাবার খাওয়া সবকিছুই চলছে স্বাভাবিকভাবে লিনা আর সিয়ামের সঙ্গে, কিন্তু কোনো অশান্তি নেই। তিশা একটু পেছনে সরতে চেষ্টা করে, কিন্তু রাগ তার ভেতরে আরো বাড়াচ্ছে। হঠাৎ মনে হলো আবিরের খুশির কারণ লিনা এত কাছে, এখন আর সহ্য হচ্ছে না। লিনা, খেয়েছো কি? আরেকটা স্যান্ডউইচ নাও। সিয়াম ভাই, আপনিও খেয়েছেন তো? জি ভাই, ধন্যবাদ। তিশার চোখ ফেটে যাচ্ছে, তার ভেতরে রাগ, অহংকার, আগের সব শক্তি মিলিয়ে একসাথে পড়ছে। একটু চুপচাপ, একটু অস্থির। ক্যান্টিনের বাতাস এখন শুধু হাসি আর খাবারের শব্দ, কিন্তু বাইরে তিশার হৃৎপিণ্ডে বাজছে রাগে ঢেউ। বিকেলের আলো ধীরে ধীরে কেবিনে ঢুকছে। আমি ধীরে ধীরে তিশার রুমের দরজার সামনে দাঁড়ালো। হৃদয়টা অস্থির কিন্তু চুপচাপ এগোচ্ছে। দরজা খোলার আগে তিশা এক ঝটকায় দরজা আটকে নিল। চোখে আগুন, মুখে এক অদ্ভুত তীব্রতা। হঠাৎ তিশা আবিরের দিকে এগিয়ে এসে তার ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগলো। আবির হতবাক, চোখ বড় করে তাকিয়ে রইল। শরীর অবচেতন হয়ে গেল। মনে হলো এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। মেয়ে মানুষের সাথে কি তোর এত কি কথা? আবির ঠোঁট নড়াচড়া করতে চাই, কিন্তু কথা স্বরও যেন সে আটকে গেছে। অবশেষে ধীরে ধীরে স্বর বের হয়। আমার ইচ্ছে। আপনার কি ম্যাম? তোর ইচ্ছে মানে? তুই কি ভেবেছিস তুই ঢলাঢলি করবি আর আমি কিছু বলবো না? আপনি কেন বলবেন? আপনি বস, এতটুকুই। এর বাইরে কিছু বলতে আসবেন না দয়া করে। আবির একটু পিছনে সরে আসে, চোখে অদ্ভুত টান, হৃদয়ে অস্থিরতা। তার সামনে তিশা, রাগ আর আকর্ষণ একসাথে ভেসে উঠছে। তিশা আবার ধীরে ধীরে তার দৃষ্টি আবিরের দিকে টেনে নেয়। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার কণ্ঠে কম্পন। তুই কি ভাবছিস এখন সব ঠিক হবে? না, তুই ঠিক জানিস না আজকের আগুন এখন শেষ হয়নি। দেখুন ম্যাম, আপনি আমার সাথে আলোচনা করবেন অফিস নিয়ে। এর বাইরে কিছু না বললেই খুশি হব। তুমি কথা বলবে না অন্য মেয়ের সাথে। আবির খানিকটা অবাক, ধীরে ধীরে পিছনে হেলে শান্ত স্বরে উত্তর দেয়। ম্যাম, আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন না। আমি কি করব আমি জানি। আপনি শুধু কাজ পেলেই হলো। তিশার রাগ হলো। হঠাৎ সে আবিরের দিকে এগিয়ে আসে আর ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগলো। আবির আবার হতবাক হয়ে গেল। হৃদয়টা দ্রুত ধাক্কা খাচ্ছে, সে কিছু করতে পারছে না। শরীর মনো এক অদ্ভুত টানাপোড়েনে আটকে গেছে। আর যদি অন্য মেয়ের সাথে কথা বলিস দেখবি আমি কি করি। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব, রাগ, আকর্ষণ আর নীরব উত্তেজনা সব মিলিয়ে তার মনকে ঘিরে রেখেছে। তিশা একটু পিছনে সরে গিয়ে, চোখে আগুন, হৃদয়ে অস্থিরতা, আবার ঠোঁট সামান্য কাঁপিয়ে বলে, মিস্টার আবির, মনে রাখবে শুধু অফিস সময় না, বাকি সময়ও আমি দেখব। বিকেলের সূর্য ধীরে ধীরে আকাশে নামছে। আবির অফিসের কাজ শেষ করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলেছে। তার চোখে হালকা ক্লান্তি, কিন্তু মনটা একটু হালকা। বন্ধুরা তার দিকে তাকিয়ে হেসে ওঠে। কিরে, কি অবস্থা ভাই? অফিসের দিনগুলো কেমন কাটলো? ভাই, জীবনটা তো যন্ত্রণার মতো। সব জায়গায় অশান্তি, সব কিছুতেই টানা পড়েন। আরে ভাই, বিয়ে করে দেখ, বউ আদর করবে, সব ঠিক করে দিবে। দুশ্চিন্তা, অস্থিরতা সব মিলিয়ে জীবনের ভার কমবে। হ্যাঁ, ঠিকই বলছিস, কিন্তু ওর সঙ্গে ও আরও প্যারায় রাখবে। সবসময় নীরব রাগ আর আগুনের ছাপ, বুঝছিস? শুধু আদর দিয়ে সব ঠিক করা যায় না। বন্ধুরা আবার হাসতে হাসতে হালকা আড্ডা চালায়। রেস্টুরেন্টে হালকা শব্দ, চা, স্যান্ডউইচের খসখসানি সব মিলে আবিরের মন হালকা শান্তি দেয়। আড্ডার মাঝেও আবিরের চোখ ধীরে ধীরে দূরে তাকায়। মনের ভেতর ভেসে ওঠে তিশার রাগ আর তার আগুন আর আকর্ষণ। বন্ধুরা যত হেসে আড্ডা দেয়, আবির মন অন্য জায়গায় আটকে আছে। রাত নেমেছে ঘরে। আবির খাবার খেয়ে ফ্রেশ হয়ে সোফায় বসে থাকে। মা ধীরে ধীরে বসে, চোখে মায়া, মুখে হালকা চিন্তা ভাবনা। আবির, আজ একটা মেয়ে দেখেছি, খুব ভালো, ভদ্র, শুনেছি চাকরি করে। চাকরি করা বউ দিয়ে কি করব মা? তোমার তো কথা বলার সঙ্গী লাগবে।
চাকরি করলে তোমাকে সময় দিবে কখন? হ্যাঁ ঠিক আছে, তবে ভালো হলে সমস্যা নেই, যদি ভালো বউ হয় সব ঠিক হয়ে যাবে। আবির হালকা হেসে চুপচাপ বসে থাকে। মায়ের কথাই মনে হয় জীবনে হয়তো এখন ধীরে ধীরে কিছু পরিবর্তন আসবে। মা ঠিক বলছো, কেউ যদি সত্যি ভালো হয়, ভদ্র হয়, সব কিছু সামলাবে। পরের দিন সকালে আবির অফিসের লবি দিয়ে ঢুকলো। ডেস্কে বসে কম্পিউটার স্ক্রিন চেক করতে দিশা চলে এলো। চোখে আগুন, মুখে একেবারে কঠোর ভাব। মিস্টার আবির, আমাদের আজ একটা মিটিং আছে, সিলেট যেতে হবে। আগে তো বলেননি ম্যাম, আমি তো প্রস্তুত নই। এখন প্রস্তুত হন, সময় নেই। অন্য কাউকে নিন, আমি সামলাতে পারবো না। আপনার কথা শুনে চলতে হবে মিস্টার আবির। অফিসের কাজ, মিটিং সব আমার নিয়মে হবে। আবির চুপচাপ মাথা নেড়ে মানা ছাড়া আর কোনো উপায় নেই। হৃদয়ে অস্থিরতা, চোখে একটু হালকা ঝলক, ভেতরে মনে মনে বলল, তৃষা সবসময় আমার উপর পুরো নিয়ন্ত্রণ রাখে। তিশা ঘাড় সামান্য কাত করে ফাইল ধরে এগিয়ে দিয়ে বলে, চলুন, সময় নষ্ট করার সুযোগ নেই। যেখানে আমি বলি সেখানে আপনার থাকা বাধ্যতামূলক। আবি ধীরে ধীরে তার ব্যাগ টেনে কাঁধে নিল। সিলেটের উদ্দেশ্যে গাড়িতে ওঠার জন্য প্রস্তুত। ভেতরে অস্থিরতা, কিন্তু তিশার কঠোর চোখে সে জানে এই যাত্রা শুধু কাজের জন্য নয়, এক অদ্ভুত টানাপোড়েনের জন্য শুরু হয়েছে। গাড়ি ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠল। সিলেটের সবুজ ঘাসের মাঠ, চা বাগানের সুবাস আর হাওয়াই মৃদু শব্দ, সব মিলিয়ে তৈরি হলো এক শান্ত পরিবেশ, যা অফিসের চাপে ফেটে যাওয়া মনকে একটু প্রশান্তি দিতে পারে। আবির রিসোর্টের গেট পেরোতেই দেখলো বড় লবিতে সুন্দর সাজানো ফুলের দিয়ে একটি ডিসপ্লে। স্ক্রিনে মেসেজ ঝলমল করছে, ওয়েলকাম টু দ্য সিলেট রিসোর্ট, মিস্টার আবির ও মিস তিশা। আবির একটু হাসলো, কিন্তু চোখে অস্থিরতা। তিশা পাশে দাঁড়িয়ে ঠোঁট সামান্য কুঁচকে বলল, মিস্টার আবির, দেখলেন তো সব সাজানো আছে। জি ম্যাম, দেখতে সুন্দর, কিন্তু এত আয়োজন সবাই কি কাজের জন্য? সবই কাজের জন্য মিস্টার আবির। কাজের মধ্যে একটু প্রশান্তি নিতে হবে। এখানে কোনো অপ্রয়োজনীয় সময় নষ্ট করা যাবে না। আবির ধীরে ধীরে ব্যাগ রেখে একটু চারপাশের পরিবেশ দেখলো। সবুজ পাহাড়, ঝর্ণার ধ্বনি, রিসোর্টে নিখুঁত সাজ, মনের মধ্যে টানাপড়, কিন্তু চোখে একটু প্রশান্তি। রিসোর্টের স্টাফ তাদের দিকে তাকিয়ে হাসলো। ফ্রেশ হতে যাব মিস্টার আবির। ঠিক আছে ম্যাম। খাবার নিয়ে আসা হয়েছে, দয়া করে খেতে বসুন। ধন্যবাদ ম্যাম। আজকের দিনটা বেশ চাপের ছিল। সত্যি বলছি ম্যাম, আপনার রাগ আর কঠোর দৃষ্টি একেবারে উফ। উফ, কেন বললেন? মনে হচ্ছে আপনি টানাপোড়েনে আছেন। মানে একটু অস্থিরতা হয়েছে, কিন্তু কাজ শেষ করতে পারলাম। এটা খুব ভালো। কাজের মধ্যে কম্পোজ থাকা খুব জরুরি। জি ম্যাম, কিন্তু আপনি এত কঠোর হলে কেউ কি সামলাতে পারবে? মিস্টার আবির, মনে রাখবেন অফিসের নিয়ম এখানে রিপোর্টেও প্রযোজ্য। ঠিক আছে ম্যাম, আপনি সবসময় ঠিক বলছেন। আর হ্যাঁ, পরের মিটিংয়ে কাজ প্রস্তুত, এখন থেকে শুরু করতে হবে। জি ম্যাম, বুঝেছি। এবার খান একটু শান্তভাবে, পরিবেশের স্বাদ নিন। হ্যাঁ ম্যাম। মিস্টার আবির, আর এক কাপ চা নেবেন? ধন্যবাদ ম্যাম। চলুন, তারপর অফিসের কাজগুলো নিয়ে আলোচনা শুরু করব। জি ম্যাম। সন্ধ্যার পরে ক্লায়েন্ট আসলো। ওরা মিটিং করলো ভালোভাবে। একটা মিটিং শেষ হতেই আবির বলল, ম্যাম মিটিং তো শেষ, রাতে একটু কোথাও ঘুরে আসি না? ঘোরার সময় নেই মিস্টার আবির। না, চলুন না, একটুখানি ঘুরে আসলে ভালো লাগবে, পরিবেশ পরিবর্তন হবে। ঠিক আছে, একবার। ধন্যবাদ ম্যাম, মনে হবে আজকের চাপ কমে গেল। হ্যাঁ, একটু ঘুরে এসে কাজ করবেন, তবে মনে রাখবেন সময় সীমিত। জি ম্যাম, আমি সময় ভালোভাবে ব্যবহার করব। চলুন, ছোট রাস্তা ধরে পাহাড় আর ঝর্ণার পাশে হাঁটবো। ম্যাম, এই জায়গাটা দেখুন, চা বাগানটা কত সুন্দর লাগছে রাতে। হ্যাঁ, জায়গাটা সত্যিই সুন্দর। সারাদিন রাগ আর কাজের মাঝে থাকলে মাথা ভার হয়ে যায়। তাই বলে কাজ ফাঁকি দেওয়ার অনুমতি হয়ে যায় না। একে কাজ ফাঁকি বলবেন না, এটাকে বলুন রিফ্রেশ। আপনার যুক্তি সবসময় আলাদা। ম্যাম, ওখানে দেখছেন ফুচকার দোকান,
চলুন একটু খাই। রাস্তায় এসব? সিলেটে এলে এটা না খেলে সফরই অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে, কিন্তু খুব ঝাল না। নিশ্চিন্ত থাকুন ম্যাম, আমি বলে দিচ্ছি। আপা কয়টা দিব? 4টা, ঝাল কম। আর আমারটা একটু ঝাল দিন ভাই। আপনি সবসময় ঝালই পছন্দ করেন, তাই না? জীবনে ঝাল না থাকলে মজা কি? খারাপ না। খারাপ না মানে ভালো। বেশি কথা বলবেন না। আচ্ছা, তাহলে চুপচাপ হাঁটি। না, হাঁটতে হাঁটতে কথা বলাই ভালো। তাহলে বলুন, আজকে একটু হলেও ভালো লাগছে? হ্যাঁ, অস্বীকার করব না। এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তবে মনে রাখবেন, কাল আবার মিটিং। জানি ম্যাম, কাল আবার আপনি রাগ করবেন। খুব বেশি বুঝে গেছেন দেখছি। আপনার রাগ বুঝতে আমার আলাদা করে শিখতে হয় না। চলুন এবার চা খাই। জি ম্যাম, এই চাটাই নাকি সবচেয়ে ভালো। সত্যিই ভালো। দেখলেন, আজকের বের হওয়াটা বৃথা যায়নি। হয়তো না। আজ আপনাকে একটু আলাদা লাগছে ম্যাম। আলাদা মানে? রাগ কম, নরম বেশি। বেশি কথা বলবেন না মিস্টার আবির। ঠিক আছে, তবে এই রাতটা মনে রাখবো। আমিও। আবির তিশার দিকে তাকিয়ে আছে। চা বাগানের আলো আধারিতে তিশাকে আজ অন্যরকম লাগছে। চুলের ফাঁক দিয়ে হাওয়া খেলছে, চোখে ক্লান্তির বদলে একরাশ গভীরতা। তিশা হঠাৎ আবিরের দিকে তাকায়। কি দেখেন? কিছু না। সত্যি কিছু না? কিছু না। তিশা ধীরে ধীরে এক পা এগিয়ে আসে, কণ্ঠে চাপাড়াক, চোখে সন্দেহ। সে জানে আবির তাকেই দেখছিল। সে আবার বলল, আমার দিকে তাকিয়ে বলুন। দূরে থাকুন ম্যাম। দূরে থাকবো? এই মাত্র তো চোখে চোখ রেখে তাকাচ্ছিলেন। সেটা ভুল বুঝেছেন। তিশা আরো এক ধাপ কাছে আসে। দুজনের মাঝে এখন খুব কম দূরত্ব। আমার দিকে তাকিয়ে কথা বলুন মিস্টার আবির। আমি অপছন্দ করি কেউ চোখ সরিয়ে মিথ্যা বললে। আপনি বস, এভাবে কাছে আসা ঠিক না। ঠিক ভুল শেখাবেন না আমাকে। আমি শুধু জানতে চাই আপনি কি দেখছিলেন। আমি শুধু দেখছিলাম আপনাকে আজ আলাদা লাগছে। তাই বলে এইভাবে তাকিয়ে থাকবেন? চোখে পড়ে গেলে দোষ আমার না ম্যাম। সাবধান মিস্টার আবির, এই দৃষ্টি আমাকে রাগিয়ে দেয়। আর আপনার এই কাছে আসা আমাকে অস্বস্তিতে ফেলে। তাই নাকি? তাহলে এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন? মনে রাখবেন, আমি শুধু আপনার বস নই। আপনি মনে রাখবেন ম্যাম, আমি শুধু আপনার কর্মচারী নই। দুজনের মাঝে নীরবতা নেমে আসে। রাতের হাওয়া, দূরে চিচি পোকার শব্দ, আর দুজন মানুষের মাঝখানে জমে থাকা না বলা অনেক কথা। এক মুহূর্তে নীরবতা, দুজনেই কিছু বলছে না, শুধু চোখে চোখ, বুকের ভিতর জমে থাকা অস্থিরতা। হঠাৎ আবির এক কদম এগিয়ে আসে। কি করছেন আপনি? আবির কোনো উত্তর দেয় না, শুধু আবেগের টানে তিশার আরো কাছে আসে। তারপর হঠাৎ আবির তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তিশা প্রথমে থমকে যায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর কোনো বাধা আসে না। আবির। থামাতে চাইলে এখনই বলুন। তিশা কিছু বলে না, বরং আবিরের চুলে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে। তিশার শরীর কেঁপে ওঠে। সে আর পারছে না নিজেকে সামলাতে। অনেকদিন ধরে নিজেকে শক্ত রেখেছি, আজ আর পারছি না। আমিও না। দুজনে নীরবে একে অপরের কাছে থাকে। রাগ নেই, বস কর্মচারী দূরত্ব নেই, শুধু দুজন মানুষ যাদের মাঝে অনেক অপূর্ণ কথা জমেছিল। জানো, আমি আপনাকে এইভাবে দুর্বল হতে দিতে চাইনি। কিন্তু আপনি নিজে আমাকে কাছে ডাকলেন। হয়তো কিছু অনুভূতি অফিসের নিয়ম মানে না। আজকের এই মুহূর্তটা এখানেই থাক, নষ্ট করবেন না। তুমি কি ভয় পাচ্ছ? না, আমি শুধু চাই এই অনুভূতিটা সম্মানের হোক, দুর্বলতার না। রিসোর্টে ফিরি, এই রাতটা অনেক কিছু ভাবার আছে। ঠিক আছে ম্যাম। বাইরে শুধু তৃষা বললেই হবে। তাহলে চলুন তৃষা। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে, কথা কম কিন্তু হৃদয়ের শব্দ অনেক জোরে। রেস্টুরেন্টে ফিরে আসতে চারপাশের আলো আধারি ভিড়ে দুজনের ভেতরে নীরবতা আরও স্পষ্ট হয়ে ওঠে। বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দ, ভেতরে নরম আলো, হালকা মিউজিক, সবকিছু যেন মুহূর্তটাকে অদ্ভুত ভারী করে তুলেছে। তিশা চেয়ারে বসে ফোনের স্ক্রিনে তাকায়। ঘড়িতে রাত প্রায় 10:30। তিশা ভুলে জানি সে এখনো একজন অফিসের বস, আর আজ রাত 11টায় আছে গুরুত্বপূর্ণ মিটিং। অনুভূতি থামানো যায়, কিন্তু দায়িত্ব নয়। খাবার অর্ডার দেই, মিটিংয়ের আগে দেরি করা যাবে না। ঠিক আছে, হালকা কিছু হলেই ভালো।
ওয়েটার অর্ডার নিয়ে চলে যাই। দুজনে চুপচাপ বসে থাকি কিছুক্ষণ। এই চুপচাপ বসে থাকাটাই সবচেয়ে কঠিন, কারণ কিছুক্ষণ আগেও যে দূরত্ব ভেঙে গিয়েছিল এখন আবার সেটাকে জাগিয়ে তুলতে হচ্ছে। আজকের মিটিংটা খুব সেনসিটিভ। ঢাকা থেকে ডিরেক্টররা অনলাইনে থাকবে। আমি জানি, ডকুমেন্টগুলো আবার একবার দেখে নিয়েছি। তিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এই মানুষটাকে সে বিশ্বাস করে অফিসের কাজে সিদ্ধান্তের দায়িত্বে, কিন্তু বিশ্বাস আর অনুভূতির মাঝখানে যে কতটা সূক্ষ্ম দেওয়াল সেটা তিশা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। খাবার চলে আসে, দুজনেই নীরবে খেতে শুরু করে। আপনি ঠিক আছেন তো? অফিসে মিটিংয়ের আগে আমি সবসময় এমনই থাকি। না, আমি অফিসের কথাটা বলছি না। আবির, এই জায়গাটা এখন টেনে আনবেন না, পরে হয়তো কথা হবে। ঠিক আছে, আমি জোর করছি না। কিছু কথা না বলাই কখনো কখনো সবচেয়ে বড় সিদ্ধান্ত। দুজনেই সেটা বুঝে নেয়। খাওয়া শেষ করে তিশা উঠে দাঁড়ায়। চলুন, রুমে গিয়ে তৈরি হতে হবে। হাতে মাত্র 20 মিনিট। তারা রেস্টুরেন্ট থেকে বের হয়। লিফটে ওঠার সময় কেউ কারোর দিকে তাকায় না। এই নীরবতাটা তার আগের মতোই অস্বস্তিকর নেই, বরং ভেতরে ভেতরে জমে থাকা কতগুলো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হচ্ছে। রুমে ফিরে দুজন আলাদা প্রস্তুত হয়। তিশা আর ফাইল গুছিয়ে নেয়। আবির ল্যাপটপ অন করে শেষবারের মতো প্রেজেন্টেশন দেখে নেয়। রাত ঠিক 11টা। মিটিং শুরু করা যাক। রেডি? রাত ঠিক 11টায় রিসোর্টের কনফারেন্স হল আলোকিত হয়ে ওঠে। কাছের দেওয়ালের ওপাশে নীলচে আলো, ভেতরে লম্বা টেবিল, বড় স্ক্রিন, নিখুঁত সাজানো ফাইল, সবকিছুই বলে দিচ্ছে এই মিটিংটা সাধারণ নয়। এই ঘরে এখন আর তিশা আবির ব্যক্তিগত মানুষ নয়। এখানে একজন রাগী কঠোর বস আর একজন দায়িত্বশীল দক্ষ অফিসার। দরজা খুলে তিনজন বিদেশি বাইরে ঢুকে পড়ে। একজন মাঝবয়সী গম্ভীর চেহারা আর দুজন তার সাথে, একজন নারী একজন তরুণ। তিশা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ওয়েলকাম টু সিলেট, উই আর গ্ল্যাড ইউ কুড মেক ইট। Thank you, Miss Trisha. We have heard a lot about your company. প্লিজ হ্যাভ আ সিট, শ্যাল উই বিগিন? সবাই বসে পড়ে। আবির ল্যাপটপ অন করে প্রজেক্টরের দিকে তাকায়। এই মুহূর্তে আবিরের ভেতরে কোনো দ্বিধা নেই। সে জানে এই প্রেজেন্টেশনই বদলে দিতে পারে তার ক্যারিয়ার আর তিশার কোম্পানির ভবিষ্যৎ। দ্য প্রেজেন্টেশন উইল বি কন্ডাক্টেড বাই আওয়ার প্রজেক্ট লিড আবির আহমেদ। Thank you, ma'am. Good evening, everyone. Our project focuses on long-term sustainability, cost efficiency, and scalable growth. বাইরে চোখ স্ক্রিনে আটকে যায়। আবির আবার তাদের ভালো করে বোঝাতে থাকে। This model ensures a 28% reduction in operational cost within the first year. That's impressive. How do you plan to manage the risk factor? We have already prepared a contingency framework. If you look at slide 7, this backup system guarantees zero downtime. তিশা চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখে স্পষ্ট গর্ব। এই মানুষটাই তো বেছে নিয়েছিল অফিসের জন্য, দায়িত্বের জন্য। মাঝবয়সী বার চেয়ার ছেড়ে সামান্য সামনে ঝুঁকে পড়ে। Mr. Abir, your analysis is very clear. Thank you, sir. One last question. Can your team handle international expansion? Yes, because we don't just deliver projects, we build partnerships. ঘরে 1 সেকেন্ডে নীরবতা। এই নীরবতাই সিদ্ধান্তের সবচেয়ে বড় ইঙ্গিত। বায়ের হেসে ওঠে, হাত বাড়িয়ে দেয়। Then I believe we have a deal. We are honored. This partnership will be beneficial for both sides. Congratulations. Your team is excellent. Thank you, especially him. তিশা চোখের ইশারায় আবিরকে দেখায়। এই প্রথম তিশা স্বীকার করলো আবির শুধু একজন কর্মচারী নয়। মিটিং শেষ হয়, বাইরেরা বিদায় নেয়। হল প্রায় ফাঁকা। আবির ধীরে বলে, ম্যাম, ডিলটা ফাইনাল হয়েছে। Good job, Abir. You did great. এই 3টা শব্দ আবিরের জন্য সবচেয়ে বড় পুরস্কার। রাতটা শুরু হয়েছিল টানাপোড়েনে, শেষ হলো সাফল্যে। রিসোর্টের চারপাশে তখন নরম হলুদ আলো জ্বলছে। দূরে মিউজিকের মৃদু সুর ভেসে আসছে। কোথাও হাসির শব্দ, কোথাও হাততালির আওয়াজ। ডিল শেষ, দায়িত্ব শেষ, কিন্তু অনুভূতিগুলো এখনো শেষ হয়নি। আবির লবির দিকে তাকিয়ে হালকা হাসে। ম্যাম, মনে হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। চলুন একটু বসি। অনেক রাত হয়েছে আবির,
চলুন ঘুমাই, কালো কাজ আছে। আরে পরে ঘুমাবো, এত তাড়া কিসের? আজ তো ডিল সাকসেস, একটু তো উপভোগ করা যায়। তিশা কিছু বলার আগেই আবির ধীরে তার হাত ধরে নেয়। এই হাত ধরা জোর করে নয়, তিশা চাইলে হাত ছাড়তে পারত, কিন্তু সে ছাড়ায়নি। চলুন না, শুধু একটু। বেশি দেরি নয় কিন্তু। প্রমিস। ওরা প্রোগ্রামের জায়গায় পৌঁছায়। খোলা আকাশের নিচে ছোট স্টেজ, লাইভ মিউজিক, লোকাল নাচ, হালকা আলো। একপাশে চেয়ার পাতা। আবির তিশার জন্য চেয়ার টেনে দেয়। বসুন। তিশা বসে, চারপাশে তাকায়। অনেকদিন পর এমন নির্ভার মুহূর্ত। এই তিশা অফিসের নয়, এই তিশা রাগী বসও নয়, এই তিশা শুধু একজন নারী যে একটু শান্তি চায়। স্টেজে গান শুরু হয়, নরম সুর, আবেগী কথা। আবির এক দৃষ্টিতে তিশাকে দেখে। কি দেখছেন? আজকে আপনাকে আলাদা লাগছে। আবার শুরু করবেন না। সত্যি বললে দোষ? তিশা মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি। এই হাসিটাই আবিরের সাহস বাড়িয়ে দেয়। জানেন ম্যাম, আজ যদি আপনি এমন না হতেন তাহলে হয়তো আমি আপনাকে এভাবে চিনতেই পারতাম না। কিছু মানুষ আছে যাদের সামনে নিজের শক্ত মুখোশটা খসে পড়ে। আর আমি কি সেই মানুষ? তিশা উত্তর দেয় না, শুধু আকাশের দিকে তাকায়। স্টেজের আলো বদলায়, চারপাশ আরো নরম হয়ে আসে। নীরবতায় কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হয়। আবি ধীরে বলে, চলুন একটু হাঁটি। তিশা উঠে দাঁড়িয়ে কোনো প্রশ্ন ছাড়াই আবির আবার তার হাত ধরে। এবার তিশা নিজে থেকেই আঙ্গুল শক্ত করে ধরে রাখে। প্রোগ্রামের জায়গা ছাড়িয়ে দুজনে হেঁটে যাচ্ছে রিসোর্টের ভেতরে পথ ধরে। চারপাশে আলো ঝিলমিল করছে, বাতাসে হালকা ঠান্ডা। মিউজিকের রেশ এখনো কানে লেগে আছে। তিশা হঠাৎ থেমে যায়। উফ, হঠাৎ খুব তেষ্টা লাগছে। চলুন, ওই পাশেই পানি আছে মনে হয়। পাশের এক টেবিলে বিভিন্ন গ্লাস রাখা, আলো কম, দূর থেকে আলাদা করা যায় না কোনটা কি। তিশা আর কিছু না দেখে একটা গ্লাস তুলে নেয়। ম্যাম। এক সেকেন্ড, কিন্তু তিশা ততক্ষণে গ্লাসের ঠোঁট ছুঁয়ে ফেলেছে। এক ঢোক, তারপর আরেক ঢোক। পানির স্বাদ আজকাল অদ্ভুত লাগে কেন? ওটা পানি না ম্যাম। না পানি না, মজার জিনিস। এই পানি কথা বলে। ম্যাম, এটা ড্রিঙ্ক। আপনি পুরোটা খেয়ে ফেললেন কেন? আরে ধুর, একটু খেলেই কি এমন হবে? আমি কি আপনার মতো ভীতু? এখনই হবে। তিশা হেঁটে 2 কদম এগোতেই হঠাৎ দুলে পড়ে। আবি দ্রুত ধরে ফেলে। এই, সামলে হাঁটুন। জানেন, আপনি না খুব বিরক্তিকর। এই কথাটা তো প্রতিদিনই শুনি। তিশা হঠাৎ থেমে তার দিকে তাকায়, চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। তিশা হঠাৎ মুখটা ইনোসেন্ট করে বলল, আমি কি খুব খারাপ বস? সবাই আমাকে ভয় পায় কেন বলুন তো? এখন এসব কথা না বলাই ভালো। না না, এক্ষুনি বলবেন। আপনি সব সময় সত্যি বলেন কেন? সত্যি কথা সব সময় বলা যায় না ম্যাম। আমি জানি সবাই ভাবে আমি পাথর, কিন্তু কেউ জানে না এই পাথরটার ভেতর কত চাপা রাগ আর অভিমান জমে আছে। আবি চুপ করে থাকে। এতদিনের রাগী বস আজ কথায় কথায় ভেঙে পড়ছে। তিশা হঠাৎ আবার হাসে। আর আপনি জানেন আমাকে সবচেয়ে বেশি রাগায় কি? কি? আপনি ভয় পান না, আমাকে ভয় পান না, এটাই সমস্যা। ভয় পেলে তো কাজ করা যেত না। মিথ্যে, আপনি ভয় পান কিন্তু অন্য কিছু হারানোর। চলুন রুমে যাই, আপনি ঠিক নেই। আজ আমি বস না, আজ আমি শুধু তৃষা। ড্রিঙ্কের নেশা নয়, আজ কথা বলছে তার জমে থাকা একাকিত্ব। আবি ধীরে তাকে নিয়ে হাঁটতে থাকে। ঠিক আছে, আজ শুধু তৃষা। কিন্তু কাল আবার রাগী বস হয়ে যাব, ভুলে যেও না। এই রাতটা ভুলবো না ম্যাম। রিসোর্টের লাইটগুলো ঝাপসা হয়ে আসছে তিশার চোখে। পা দুটো ঠিকভাবে চলছে না। কয়েক কদম যেতেই সে হঠাৎ হোঁচট খায়। আহ! এই সামলে। কিন্তু তিশা দাঁড়াতে পারে না, শরীরটা ঢলে পড়ে তার দিকে। নেশা এখন পুরোপুরি চেপে বসেছে। কথা জড়িয়ে যাচ্ছে, চোখ আধো বোঝা। আবির আর দেরি করে না, তাকে কোলে তুলে নেয়। একদম দায়িত্বজ্ঞানহীন কাজ করলেন আপনি। আপনি যখন বকবেন না, আপনি যখন বকেন না, তখন খুব সুন্দর লাগে জানেন। আবির কিছু বলে না, চুপচাপ তিশাকে তার রুমের দিকে নিয়ে যায়। এই পথটা ছোট, কিন্তু আবির জন্য ভীষণ ভারী। রুমে ঢুকতেই আবির তিশাকে বিছানায় বসায়। পেছনে ফিরতে যাবে, হঠাৎ তিশা উঠে দরজা বন্ধ করে দেয়। আবির হতবাক হয়ে তাকায়। ম্যাম, আপনি
কি করছেন? তিশা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত দৃঢ়তা, কেমন নেশা নেশা লাগছে তার চেহারাটা, কেমন যেন কাছে পাবার ইচ্ছে। আজ তুমি আমার সাথে থাকবে। কি বলছেন এসব? আপনি ঠিক নেই? শুনবো না, একদমই শুনবো না তোমার কথা। তৃষা, প্লিজ ঘুমিয়ে পড়ুন। জান, তুমি জানো কতদিন আমাকে আদর করো না? এসব কথা বলবেন না। তুমি কি এখনো রাগ করে আছো আবির আমার উপর? এই প্রশ্নটা নেশা না, এই প্রশ্নটা বহুদিন ধরে জমে থাকা। তিশা বহুদিনের কষ্ট মনে লুকিয়ে রেখেছে, এবার আর পারছে না। রাগ করে থাকলে আমি আজ এখানে থাকতাম না। তাহলে কেন দূরে থাকো? কেন এমন ভান করো যে কিছুই হয়নি? কারণ আপনি আমার বস, কারণ আমরা ভুল করেছি এক সময়। ভুল তো সবাই করে, কিন্তু সবাই কি শাস্তি পায় এতটা একা থাকার? আজ আপনি নেশায় আছেন, কাল এসব মনে থাকবে না। কিন্তু আজ আমার খুব দরকার ছিল কেউ আমাকে জড়িয়ে ধরুক, কেউ বলুক আমি এখনো তোমার। আমি এখানে থাকবো, কিন্তু শুধু যতক্ষণ না আপনি ঘুমান, এর বেশি কিছু নয়। আবি চেয়ারে বসে পড়ে, নজর রাখে। একই ঘরে কিন্তু এই দুই পৃথিবী। রুমটা নিঃশব্দ, ঘড়ি কাঁটা টিকটিক করে চলছে। আবি চেয়ারে বসে পড়ে, চোখ দুটো তিশার দিকে। হঠাৎ তিশা উঠে এসে তার সামনে দাঁড়ায়। নেশার ঘরে অনেকটাই কেটে গেছে, কিন্তু চোখে জমে আছে ভয় আর অনুশোচনা। তিশা হঠাৎ আবিরের গলা জড়িয়ে ধরে। প্লিজ শোনো, আমাকে ক্ষমা করে দাও। তৃষা, এসব কথা এখন না। সেদিন আমি ইচ্ছে করে ব্রেকআপ করি নাই। আমি তোমাকে ওই মেয়েটার সাথে দেখে ফেলেছিলাম, মাথা ঠিক ছিল না আমার। রাগ, ভয়, হিংসা সব একসাথে উঠে গিয়েছিল। রাগে বসের মুখোশটা এই প্রথম পুরোপুরি ভেঙে পড়ে। আমি ভাবছিলাম তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, তাই আমি আগেই আঘাত করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাদ দেন এসব, এখন এসব মনে করলে আরো জটিল হবে। বাদ দিতে পারবো না। এই কথাগুলো আমি প্রতিদিন নিজের ভেতরে পুড়িয়েছি। আদর করো আমাকে জান, আমি খুব ক্লান্ত। এই জান ডাকটা বহুদিন পরে শোনা। তিশা আবিরের গলায় মুখ ডুবিয়ে রাখে, চুপচাপ নীরবে। তারপর আলতো করে তার গলায় ঠোঁট ছোঁয়। আবির চোখ বন্ধ করে ফেলে। তুই জানো না আমি কত কষ্টে নিজেকে দূরে রেখেছি। তাহলে আর দূরে থেকো না। আর তখনই বহুদিনে জমে থাকা অভিমান ধীরে ধীরে গলে যায়। আবির আর নিজেকে সামলাতে পারে না, সে তিশাকে আলতো করে কাছে টেনে নেয়। এইটা ঠিক না, কিন্তু তবুও আর পারছি না। আজ শুধু আমি আর তুমি, কাল যা হবে কাল দেখা যাবে। ঘরটা নিঃশব্দ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আবির আর নিজেকে আটকাতে পারে না, সে ধীরে তিশার মুখের দিকে ঝুঁকে পড়ে। আবির তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তিশা কোনো বাধা দেয় না, বরং চোখ বন্ধ করে তার হাত শক্ত করে ধরে। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, শুধু দীর্ঘদিনের অপেক্ষা। তিশা ফিসফিস করে বলে, আমি জানি আমি অনেক কষ্ট দিয়েছি। আবির আবার তাকে কাছে টেনে নেয়, তার কণ্ঠ ভেঙে আসে। আবির ঠোঁটে ঠোঁট আস্তে আস্তে কামড় দিতে দিতে বলল, কষ্ট দিয়েছো ঠিকই, কিন্তু ভুলতে পারিনি কখনো। আবির তিশাকে কোলে তুলে নেয়, এরকম কোনো দ্বিধা নেই, কিন্তু অসম্ভব যত্ন আছে। সে তাকে বিছানার পাশে বসায়, নিজে তার সামনে বসে পড়ে। তিশা দুহাতে আবিরের মুখ ধরে। সরি জান, এতদিন তোমাকে দূরে ঠেলে রাখার জন্য। আমি ভেবেছিলাম শক্ত থাকলেই জিতবো, কিন্তু হারিয়ে ফেলেছিলাম তোমাকেই। আজ এসব কথা বলো না, আজ শুধু থাকো। এখন আদর করে সব পুষিয়ে দিতে চাই জান। এই আদর শব্দটা শুধু স্পর্শে নয়, ক্ষমার আশ্রয়ের। আবির তাকে বুকে জড়িয়ে ধরে। এবার কোনো কথা নেই, শুধু দুজন মানুষ যারা ভাঙতে ভাঙতে আবার একে অপরকে খুঁজে পেয়েছে। রাত আরো গভীর হয়, বাইরের আলো নিভে আসে। ভেতরে থেকে যায় দীর্ঘদিনের অভিমান গলে যাওয়া একটা নীরব প্রতিশ্রুতি। সকালের আলো জানালার পর্দা গলে ঘরে ঢুকছে। রিসোর্টের ঘরটা নীরব, শান্ত, কিন্তু আবিরের বুকের ভেতর শান্তি নেই। আবির চোখ মেলে তাকাই, মাথার ভেতর কাল রাতের দৃশ্যগুলো একের পর এক ভেসে ওঠে। নেশা কথা কাছাকাছি আসা, আবিরের বুকটা কেঁপে ওঠে। ও নেশায় ছিল, এখন যদি সব মনে পড়ে, যদি রেগে যায়। সে ধীরে সরে উঠতে চাই, ঠিক তখনই তিশা ঘুমের মধ্যেই তার গলা জড়িয়ে ধরে। এমন করো না তো জান। তৃষা উঠুন, কেউ দেখলে কি হবে? দেখুক, তাতে আমার কি? আপনি বুঝছেন না, এটা ঠিক হয়নি। ঠিক হয়নি কেন? আমরা তো অপরিচিত না। কিন্তু আমাদের বিয়ে হয়নি তৃষা, আমরা এত বড় কাজ করে ফেললাম। এই কথাটা আবিরের ভয়, এই কথাটাই তার দায়িত্ববোধ। তিশা উঠে বসে, চুল এলোমেলো, কিন্তু চোখে কোনো অনুশোচনা নেই। তাহলে বিয়ে করে নেবো, এত চিন্তা করছো কেন?
আপনি এত সহজ করে বলছেন? সহজ না, স্পষ্ট করে বলছি। আমি কাল নেশায় ছিলাম ঠিকই, কিন্তু যা বলেছি সব মিথ্যা ছিল না। আর অফিস, আমাদের কাজ, মানুষ কি বলবে? মানুষ সবসময় কথা বলবে। আমি এতদিন বস হয়ে থেকেছি, এখন যদি নিজের জীবনটাই বাঁচাই তাতে দোষ কোথায়? আমি ভয় পাচ্ছি আপনি আবার বদলে যাবেন না তো? এইবার আর পালাবো না। রাগ করব, হয়তো ঝগড়াও করব, কিন্তু ছেড়ে যাব না। ভোরের আলো আরো উজ্জ্বল হয়। রাতের ভুল, ভয়, দ্বিধা সব মিলিয়ে জন্ম নেই একটা নতুন সিদ্ধান্ত। আবির ধীরে বলে, তাহলে ঢাকায় ফিরে আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ যান, এবার পালানোর সুযোগ দেব না। সিলেটের রিসোর্টের আলো ধীরে নিভে যাচ্ছে। দুজনই ক্লান্ত কিন্তু মন ভরা অনুভূতি নিয়ে। ট্রিপ শেষে তিশা বাড়ির দিকে রওনা দেয়। গাড়ির জানালা দিয়ে বাইরে যাচ্ছে, কিন্তু মনে মনে এখনো আবিরের কথা ভেসে বেড়ায়। তিশা বাড়িতে প্রবেশ করতে মা হেসে তাকে দেখে বলেন, কেমন হলো মিটিং? সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক হয়েছে, কাজও শেষ করেছি। তিশার কণ্ঠে স্পষ্ট একটি শান্তি, কিন্তু চোখে এখনো কিছুটা অস্থিরতা। মা, তোমার আর বাবার সাথে কিছু কথা বলবো রাতে। কি কথা? রাতে বলবো মা, এখন যেতে হবে, আমি গিয়ে ফ্রেশ হব। এই মুহূর্তে তিশার মনে এক ধরনের উত্তেজনা। দিনে সব ক্লান্তি, মিটিংয়ে চাপ, আবিরের সঙ্গে রাতের ঘটনাগুলো সব মিশে গিয়ে তৈরি করেছে অদ্ভুত এক অনুভূতি। তিশা দ্রুত কক্ষে চলে যায়, কাপড় খুলে ফ্রেশ হতে শুরু করে। নিজের মনে ভাবছে, আজকের সব ঘটনা আর আবিরের চোখ আর সেই স্পর্শ, আমি কি করলাম? না, আমি কাউকে ছোট দেখাতে পারবো না, সব ঠিকঠাক হবে। শুধু রাতে মা বাবার কাছে সব বলে ফেলবো। বাইরের সন্ধ্যার আলো নিভে আসে। তিশা প্রস্তুতি নিচ্ছে রাতের গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য, নিজেকে মানিয়ে নিচ্ছে। আর ভেতরে মনে হচ্ছিল আজকে রাত এক নতুন অধ্যায় শুরু। রাতে ডাইনিং টেবিলে বসে আছে সবাই। তিশা হঠাৎ বলল, বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি তাকে বিয়ে করব। কে সে? এমন সাহস তুমি কোথা থেকে পেলে তিরিশা? আমাদের অফিসের স্টাফ আবির। সামান্য কর্মচারীকে ভালোবাসো তুমি তিশা? এসব কথা বলার সাহস কি করে পেলে? বিয়ে কি কেবল খেলা? কাজের ছেলেকে বিয়ে করবে তুমি? বাবা, আমি খারাপ কিছু চাই না, আমি শুধু বলতে চাই আমার মন ঠিক এই জায়গায় আছে। আমি কাউকে ছোট দেখাতে চাই না, কিন্তু আমার ভালোবাসা সত্য। তিশা, তুমি জানো এই পরিবারের নিয়ম, এই সিদ্ধান্ত এত সহজে নেওয়া যাবে না। আমি জানি বাবা, আমি জানি সব সহজ হবে না, তবে আমি বাধ্য হয়েই বলছি। আমি চাই আমার সিদ্ধান্ত সম্মান করা হোক। এই মুহূর্তে বাবা রাগে ফুঁসছে, কিন্তু চোখে এক অদ্ভুত উদ্বেগ। সে বুঝছে তিশার দৃঢ়তা শুধু আবিরের জন্য নয়, একটি জীবনের জন্য। রাতের আলোয় আমি বলছি বাবা, আগামী দিনগুলো আমি নিজেই সব দেখাবো। আমি চাই আমার ভালোবাসার জন্য আপনি একটু হলেও মন খুলে দেখেন। ঘরটা আবার চুপচাপ। তিশা বাবার চোখে আগুন দেখছে, কিন্তু তার গলা কাঁপছে না। মনের মধ্যে রাগ আর অহংকার একসাথে জ্বলে উঠছে। বিয়ে কি খেলনা নাকি তিশা? যাকে বলবে তার সাথে বিয়ে দিয়ে দেব? আমাদের মান সম্মান আছে সমাজে, এভাবে একটা ছোট লোকের সাথে বিয়ে দিতে পারবো না। বাবা, আমি আর ছোট বড় দেখি না, যে মানুষ আমাকে ভালোবাসে তাকে আমি নিজের জীবন দিতে চাই। সমাজ কি বলবে সেটা আমি বিবেচনা করি না। তিশা, তুমি কি বুঝেছো কি বলছো? এটা কোনো খেলা নয়, এটা আমাদের সম্মান, আমাদের নাম। আমি বুঝি বাবা, আপনার সম্মান আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জীবন আর আমার ভালোবাসাও তো গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার চোখ বন্ধ রাখতে পারেন, কিন্তু আমি আপনার নিয়ন্ত্রণে থাকতে পারবো না। বাবার চোখে ক্রোধ, কিন্তু একপাশে গোপনভাবে ব্যথা। তার মনের মধ্যে লড়াই, কন্যার সিদ্ধান্ত মানা নাকি সামাজিক চাপে বাধা। তিশা, সামান্য কর্মচারীর জন্য এত দৃঢ়তা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি। আমি চাই আপনি আমার সিদ্ধান্তের সম্মান করুন। ঘরের বাতাস ভারী। বাবার রাগ আর সমাজের সম্মানের চাপ ঘর ভর করে আছে। তিশা এই কথাগুলো শুনে সহ্য করতে পারে না। আমি আর আপনার কথা মেনে চলবো না। রাগে তার হাত শক্ত করে দরজা আটকে দিল। ঘরের বাইরে বাইরে বাবা মা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এমন করলে কেন তৃষা? ওরা শুনতে পারছে। ঠিক করেছি, আমরা সমাজে থাকি, এমন একটা ছেলে কখনোই মানব না। আমার নাম, আমার সম্মান আমি কোনো সাধারণ কর্মচারীর জন্য ঠুকতে পারবো না। বাবার কণ্ঠ করা, কিন্তু চোখে লুকানো চিন্তা আছে। কন্যার অবাধ্যতা কি ঠিক নয়?
না এটা সমাজের নিয়মের বিরুদ্ধে। সম্মান, নাম সব ঠিক আছে, কিন্তু ভালোবাসা কি অপরাধ কি? তৃষা তো কাউকে ঠকাচ্ছে না। মনে রাখো, ভালোবাসা মানুষকে বাঁচায়। মা কণ্ঠের মধুরতা ঘরের ভেতর আসে। বাবার চোখে রেগে কিন্তু হৃদয়ে কোনো ঝিনুকের মতো ছোঁয়া আসে শিশুকন্যার ভালোবাসা, তার দৃঢ়তা আর নিজের আবেগের মধ্যে মিলনের চাওয়া। আমি আর কারো কথা শুনবো না। আমার জীবন, আমার সিদ্ধান্ত। আমি যে মানুষকে ভালোবাসি তার পাশে থাকতে চাই। এটা অপরাধ নয় মা। রুমের দরজা ভেতর থেকে বন্ধ, বাইরের আলো ঢুকছে না। তিশা বিছানার ধারে বসে আছে, চুল এলোমেলো, চোখ লাল, বুকের ভেতর জমে থাকা রাগটা ধীরে ধীরে রূপ নিচ্ছে অসহায়তাই। হাত কাঁপতে কাঁপতে ফোনটা তুলে নেয় সে। একটাই নাম ভেসে ওঠে স্ক্রিনে, আবির। কল যায় 2টা, রিং 3টা। তৃষা, কি হয়েছে? তোমার গলা এমন কেন? বাবা মানছে না আবির। আবির চুপ করে যায়। এই নীরবতাটাই যেন সে আগে থেকেই জানতো। কি বলবে আবির ভেবে পাচ্ছে না। উনি রেগে গেছেন? রাগ না, বাবা বললেন আমি নাকি সম্মান নষ্ট করছি একটা সাধারণ কর্মচারীকে ভালোবেসে। আমি তো জানতামই তৃষা, আমি তো আপনাদের মতো বড়লোক না, নামধাম নেই, স্ট্যাটাস নেই, তাই তো উনি মানছেন না। এমন কথা বলো না আবির, তুমি ছোট নাও, তোমাকে ছোট করেছে ওরা। সমাজ যেটা বলে সেটাই তো সত্য হয়ে যায়, তাই না? তোমার বাবা ভুল কিছু বলেননি, উনি নিজের জায়গা থেকেই ভাবছেন। তাহলে আমি কি করব বলো? আমি কি আমার ভালোবাসাকে মিথ্যা বানিয়ে ফেলবো? আমি কি শুধু সমাজের জন্য বাঁচবো? আমি চাই না আমার জন্য তোমার পরিবার ভেঙে যাক। আর আমি চাই না তোমাকে ছাড়তে। তৃষা, তুমি শক্ত হও, আমি আছি। পাশে থাকবে তো যদি সবাই আমার বিরুদ্ধে যায়? যতদিন তুমি চাইবে আমি পাশে থাকবো, কিন্তু জোর করে নয়। ভালোবাসা জোর করে টেকে না। আমি লড়বো আবির, আমি আমার বাবাকে বোঝাবো, কারণ আমি জানি ভালোবাসা কোনো অপরাধ না। তুমি যদি হেরে যাও আমি তোমাকে দোষ দেব না। আমি হারবো না, কারণ এইবার আমি নিজের জন্য দাঁড়িয়েছি। ঘরের ভেতর রাত আরো ঘন হয়ে আসে। দরজার বাইরে বাবা মায়ের নিঃশ্বাস, ভেতরে তিশার লড়াই, আর ফোনের ওপাশে একজন ছেলে যার সবচেয়ে বড় অপরাধ সে ভালোবেসেছিল। সকালের আলোটা আজ আবিরের ঘরে ঠিকমতো ঢুকতে পারছে না। সারা রাত ঘুম হয়নি। তিশার ভাঙ্গা গলা, বাবার রাগ সবকিছু মাথার ভেতর ঘুরছে। ড্রয়িং রুম থেকে মায়ের ডাক আসে। আবির, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এভাবে চুপচাপ বসে আছিস কেন? আবির উঠে ফ্রেশ হয়ে মায়ের সামনে আসে। মা আবিরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কিছু একটা হয়েছে তাই না? তোর চোখে ঘুম নেই? মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। কি বলছিস? এতদিন তো কিছু বলিস নাই। আগে বলার মতো অবস্থা ছিল না মা। কেন? আমাদের ব্রেকআপ হয়ে গেছিল, অনেক ভুল বোঝাবুঝি, আবার ঠিক হয়েছে। তাহলে তো ভালোই। ভালোবাসা যখন আবার ঠিক হয়েছে, এখন আর দেরি কেন? মেয়েটার বাড়িতে কথা বলবো কি? ওরা অনেক বড় লোক মা। বড়লোক হলে কি হয়েছে? ওর বাবা মানছে না, বলেছে আমি নাকি তাদের সম্মানের যোগ্য না। মায়ের মুখ শক্ত হয়ে আসে, কিন্তু গলায় কোনো অহংকার নেই, আছে দৃঢ়তা। সম্মান টাকা দিয়ে মাপা যায় নাকি? তুই কি চুরি করিস, মিথ্যা বলিস? না মা। তাহলে তুই ছোট লোক হলি কিভাবে? আবির চুপ করে থাকে। এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই। আবিরের শুকনো মুখটার দিকে তাকিয়ে মা আবার বলে, মেয়েটা তোকে ভালোবাসে? হ্যাঁ মা, সে আমার জন্য লড়ছে। তাহলে ভয় পাবি না, আমরা চেষ্টা করব। মানুক আর না মানুক, ভদ্রভাবে কথা বলা আমাদের দায়িত্ব। তুমি কষ্ট পাবে মা। সন্তানের জন্য কষ্ট পাওয়া মায়ের অধিকার। বাইরে রোদের আলো বাড়ছে, কিন্তু এই ছোট্ট ঘরের ভেতর আজ সাহসের জন্ম হচ্ছে। জানো মা, সে আমার বস। বয়স হোক আর যাই হোক, ভালো মানুষ হলে হলো। তিশাদের বাড়িটা বড়, বড় গেট, বড় ড্রয়িং রুম, সোফা, সবকিছুর মধ্যেই এক ধরনের দূরত্ব লুকানো। গেটের সামনে দাঁড়িয়ে আবিরের মা একবার গভীর শ্বাস নেন, হাতের ব্যাগটা শক্ত করে ধরেন। ভেতরে ভয় আছে, কিন্তু পিছু হটার সাহস নেই। ডোরবেল বাজতেই, আপনি কে? ভিতরে আসুন। আমি আবিরের মা। তিশার মা মুহূর্তের জন্য থমকে যায়, তারপর ভদ্রতা ফিরিয়ে এনে বলে, আসুন, ভিতরে বসুন। ড্রয়িং রুমে বসতেই দিয়ে চা নিয়ে আসে, কিন্তু ঘরের ভেতর বাতাস ভারী। কিছুক্ষণ পর ভেতর থেকে তিশার বাবা বেরিয়ে আসেন। কে এসেছেন? আবিরের মা।
ও, তাহলে আপনি সেই ভদ্রমহিলা যার ছেলে আমার মেয়ের মাথা ঘুরিয়েছে? আমি কাউকে মাথা ঘোরাতে আসিনি ভাই, আমি এসেছি ভদ্রভাবে কথা বলতে। ভদ্রভাবে আমাদের মেয়ের স্টাফ হয়ে বিয়ে করার স্বপ্ন দেখাটাই কি ভদ্রতা? এভাবে কথা বলো না। মেহমান। মেহমান? এরা মেহমান না, এরা সুযোগ খুঁজতে এসেছে। ভাই, আমার ছেলে সৎ, চাকরি করে, নিজের পরিশ্রমে খায়, সে আপনার মেয়েকে সম্মান করে। সম্মান? সম্মান দিয়ে সংসার চলে? আমাদের স্ট্যাটাস বুঝেন? স্ট্যাটাস হয়তো আমি বুঝি না, কিন্তু মানুষের মান বুঝি। শোনেন, আমার মেয়ের বিয়ে আমি কোনো সামান্য কর্মচারীর সাথে দেব না। আপনি আজই এখান থেকে এই আশা নিয়ে বের হয়ে যান। একটু শান্ত হও। শান্ত হওয়ার কিছু নেই, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু একটা কথা বলে যাই। বলুন। আপনার মেয়েটা আমার ছেলের চোখে রানী। আপনি তাকে সম্পত্তির তালিকায় দেখেন, আর আমার ছেলে মানুষ হিসাবে দেখে। আমার ঘর থেকে যান। আবিরের মা আর কিছু বলে না, চুপচাপ বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা তিশার বুকেও লাগে। উপরে দাঁড়িয়ে সব শুনছিল তিশা, চোখ দিয়ে জল ঝরছে কিন্তু চোখে আগুন। এই অপমানের জবাব আমি দেব বাবা। ভালোবাসা ছোট নয়। সন্ধ্যার ঘরটা অদ্ভুত নীরব। আবির কাছ থেকে ফিরে খেয়াল করে আজ মায়ের মুখে সে চিরচেনা প্রশান্তির ছায়া নেই। মা চুপচাপ জানালার পাশে বসে আছেন, চোখে জমে থাকা জল লুকানোর ব্যর্থ চেষ্টা। মা, কি হয়েছে? খুব মন খারাপ কেন? মা, আমাকে বলো। তুমি এমন চুপ থাকলে আমার ভালো লাগে না। তৃষার বাবা মানলো না রে। কি মানলো না? ওদের বাড়ি গিয়েছিলাম ভদ্রভাবে কথা বলতে, কিন্তু কিন্তু কি মা? আমাকে তাড়িয়ে দিল। কি তাড়িয়ে দিল? আমি তো বারণ করেছিলাম না যেতে। জানি, কিন্তু কেন গেলে মা? আমি তো বলেছিলাম ওরা মানবে না, আমার মাকে অপমান করবে। রাগ করিস না রে, আমি গিয়েছিলাম তোর কষ্টের জন্য। এই কথাটা শুনে আবিরের রাগ যেন হঠাৎ দমে যায়, কিন্তু চোখে পানি জমে। আমি তোদের মতো বড়লোক নই, কিন্তু আমার ছেলেকে ভালোবাসি। তুই যখন বললি তৃষাকে ভালোবাসিস, আমি ভাবলাম একটা মা হিসেবে চেষ্টা তো করাই যায়। ওরা কি বলেছে মা? বলেছে আমাদের মতো লোক নাকি ওদের ঘরের যোগ্য না। তোমাকে অপমান করেছে আমার জন্য? অপমান বড় কিছু না রে, আমি তো সারা জীবনেই খারাপ মানুষ, কিন্তু তোর চোখে যেন জল না আসে, এইটাই আমার চাওয়া। আবির আর নিজেকে সামলাতে পারে না, মায়ের সামনে মাথা নিচু করে বসে পড়ে। আমি ব্যর্থ মা, তোমাকে সম্মান দিতে পারলাম না। চুপ, মায়ের সম্মান ছেলের চরিত্রে হয়, টাকায় না। আমি তৃষাকে ভালোবাসি মা, কিন্তু আজ মনে হচ্ছে এই ভালোবাসা তোমাদের কষ্ট দিচ্ছে। ভালোবাসা কখনো কষ্ট দেয় না রে, মানুষ দেয়। একটা কথা মনে রাখিস, যে মানুষ ভালোবাসাকে ছোট করে তার কাছে মাথা নোয়ানোর দরকার নেই। আমি আর ওদের কাছে যাব না মা, আর তোমাকেও যেতে দিব না। আমি জানি, কিন্তু তৃষার কষ্টও বুঝিস। এই অপমান আমি ভুলবো না, কিন্তু প্রতিশোধ নয়। আমি প্রমাণ করে ছাড়বো আমি ছোট নই। রাতের বাতাস ভারী। আবির বারান্দায় দাঁড়িয়ে আছে, মায়ের চোখে জল এখনো তার চোখে ভাসছে। হঠাৎ নিচে গেটের শব্দ। আবির নিচে তাকিয়ে দেখে যা। এক মুহূর্ত তার বুকটা কেঁপে ওঠে। তিশা, হালকা রঙের শাড়ি, চুলগুলো এলোমেলো, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। এত রাতে এখানে কেন? তিশা ধীরে ধীরে ঘরের ভেতর ঢোকে। আবিরের মা তখন সোফায় বসে আছেন। কে মা তুমি? তিশা একটু থামে, চারপাশটা একবার দেখে নেয়। এই সাধারণ ঘর, এই সাধারণ সংসার, যেটাকে তার বাবা তুচ্ছ করেছে। আমি তৃষা। তৃষা? কিন্তু আমি আবিরকে ভালোবাসি, আর আজ থেকে আমি আর আমার বাবার বাড়ি ফিরবো না। এ কি বলছো মা? এভাবে হয় নাকি? তোমার বাবা জানলে কত বড় ঝামেলা করবে। ঝামেলা করুক। যে বাবা নিজের মেয়ের চোখের জল দেখে না, সমাজ কি বলবে সেটা আগে ভাবে। আমি কেন তার কথা ভাববো? তৃষা, তুমি এখানে? হ্যাঁ, কারণ তোমার মাকে অপমান করার পরে আমি আর চুপ থাকতে পারিনি। তুমি জানলে কিভাবে? মাকে দেখতে বলেছে। বাবা কিভাবে তোমার মাকে অপমান করেছে। আন্টি, আমি জানি আমার কারণে আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি এই অপমানের অংশ হতে চাই না। মা, সমাজ এত সহজ না। তোমার বাবা খুব প্রভাবশালী মানুষ। আমি আর প্রভাব, সম্মান, সমাজ বুঝি না আন্টি। আমি শুধু জানি আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। তৃষা, এটা ঠিক না। তুমি এভাবে। তুমি কি আমাকে চাও না? আমি অফিসের আগে বস হতে পারি, বাড়িতে যেদি মেয়ে হতে পারি, কিন্তু ভালোবাসায় আমি কাপুরুষ না।
আমি তোমাদের আলাদা করতে চাই না, কিন্তু ভয় লাগে মা, তোমার বাবার রাগ ভয়ঙ্কর। ভয় আমি আর পাই না আন্টি। আমি সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমি এই বাড়িতেই থাকবো। আমি তোমাকেই বিয়ে করব, আজ না হোক কাল, কিন্তু এই সম্পর্ক থেকে আমি সরে যাব না। ঘরের বাতাস ভারী হয়ে যায়, একদিকে ভালোবাসা আরেকদিকে সমাজের যুদ্ধ। তুমি থাকো মা, কিন্তু মনে রেখো এই পথে কষ্ট কম না। কষ্ট যদি ভালোবাসার হয়, আমি প্রস্তুত। আমি তোমাকে একা লড়তে দিব না তৃষা। জানি, তাই তো এখানে এসেছি। রাতটা স্বাভাবিকভাবে নীরব, ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ঘরের ভেতরে বাতাস থমকে আছে। আবির মা বারবার দরজার দিকে তাকাচ্ছেন। চিন্তা, ভয় আর দায়িত্ব সব একসাথে তাকে চেপে ধরেছে। শোনো তৃষা, এভাবে তোমাদের এক ছাদের নিচে রাখা ঠিক না। আমি জানি আন্টি। সমাজ যেমনই হোক, বিয়ে ছাড়া সম্পর্ক কখনো পবিত্র হয় না। তার চেয়ে যদি আল্লাহ ভরসা রাখো, বিয়ে হোক। মা, এত তাড়াতাড়ি? ইজ্জত, নিরাপত্তা আর সম্পর্ক সবকিছুর জন্যই এটা দরকার। আমি প্রস্তুত। একটা ছোট্ট ফোন কল, একজন কাজীকে ডাকা হয়। রাতের নিস্তব্ধতায় কাজীর কণ্ঠ ভেসে আসে। তাহলে শুরু করি। বর আবির, আপনি কি স্বেচ্ছায় কোনো চাপ ছাড়া তৃষাকে বিবাহ করতে রাজি? জি রাজি। কনে তৃষা, আপনি কি স্বেচ্ছায় আবিরকে বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজি। কবুল সম্পূর্ণ হয় একটা সাধারণ ঘরে, কোনো আয়োজন ছাড়াই দুজন মানুষের জীবন বদলে যায়। মা চোখ মুছেন। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী, আল্লাহ তোমাদের ভালো রাখুক। ঠিক সেই মুহূর্তে বাইরে গাড়ির ব্রেকের শব্দ, দরজায় জোরে নক। ধক করে ওঠে সবার বুক। মা দরজা খুলতে তিশার বাবা মা হতভম্ব, বাবার চোখে আগুন। এখানে কি হচ্ছে? কাজে উঠে দাঁড়ান। নিকা সম্পূর্ণ হয়েছে। কি? আমার অনুমতি ছাড়া? হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি। তুই পাগল হয়ে গিয়েছিস? এই সামান্য কর্মচারী বিয়ে করছিস? চিৎকার করবেন না, আপনি আমার মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। তো সাহস হয় কিভাবে? এই বাড়িতে দাঁড়িয়ে কাউকে অপমান করার অধিকার আপনার নেই। তৃষা, এমন করলি কেন মা? কারণ আমি ভালোবাসাকে বেছে নিয়েছি মা, সমাজকে না। আজ থেকে তুই আমার মেয়ে না। যে বাবা মেয়ের সুখের পাশে দাঁড়ায় না, তার পরিচয়ও আমার দরকার নেই। ঘরটা থমথমে, একদিকে রক্তের সম্পর্ক, আরেকদিকে নিজের বেছে নেওয়া জীবন। আবির তিশার হাত শক্ত করে ধরে। আমি ওকে ছেড়ে যাব না। এই সিদ্ধান্তের ফল ভোগ করতে হবে। আমি প্রস্তুত। রাগে লাল হয়ে থাকা মানুষটা আর এক মুহূর্ত দাঁড়ালো না। তিশার বাবা দরজার দিকে ঘুরে দাঁড়ালেন। এই বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো না। নিজের সম্মান নিজেই মাটিতে মিশিয়ে দিয়েছিস। তিনি দরজায় জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে যান, কিন্তু তার রাগ ঘরের ভেতর রয়ে যায় বিষের মতো। তিশার মা স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, চোখে জল, মুখে অসাহিত্য। তিশা ধীরে ধীরে মায়ের কাছে আসে। তুমি যাও মা, বাবা আরো রাগ করবে। রাগ করুক, কিন্তু তোকে না দেখে আমি যেতে পারবো না। মামের চোখের চোখ। একজন জন্ম দিয়েছে, আরেকজন আজ নিজের জন্ম দেওয়া জীবন ছেড়ে নতুন জীবন বেছে নিয়েছে। ভালো থাকিস মা, সব কষ্ট সয়ে নিস, কিন্তু নিজের সম্মান ছাড়িস না। আমি ঠিক থাকবো মা, তুমি চিন্তা করো না। তিশার মা এবার আবিরের দিকে তাকান। এই প্রথম তাকে ভালো করে দেখেন। সাধারণ চেহারা, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। আবির, জি আন্টি। আমার মেয়েটা অনেক জেদি, রাগীও বটে, কিন্তু মনটা খুব নরম। ও যেন কষ্ট না পায়, এইটাই আমার অনুরোধ। আমি কথা দিচ্ছি আন্টি, আমি তৃষাকে কখনো একা ছেড়ে দেব না। ওর চোখে জল আসার আগে আমার চোখে আসবে। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। আজ থেকে তুমি শুধু আমার জামাই না, আমার মেয়ের আশ্রয়। মা, কাঁদিস না। মেয়ে হয়ে জন্মানো মানেই একদিন নিজের ঘর ছাড়তে হয়। যা হোক, নিজেকে ছোট ভাবিস না, তুই ভুল করিস নাই। তুমি পাশে না থাকলে আমি পারতাম না মা। আমি সব সময় পাশে থাকব, চোখে না দেখলেও। ভালো থাকিস মা। দরজা বন্ধ হয়, ঘরে নেমে আসে গভীর নীরবতা। আবির তিশার দিকে তাকাই। এই প্রথম তিশা শুধু রাগী বস না, শুধু প্রেমিকা না, আজ সে একজন স্ত্রী। আবির ধীরে তিশার হাত ধরে। আমি আছি। জানি।
ঘরটা একদম সাধারণ, কোনো ফুলের সাজ নেই, কোনো রঙিন আলো নেই, তবুও আজ এই ঘরটাই তিশার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তিশা খাটের একপাশে বসে আছে, শাড়ির আঁচলটা একটু গুটিয়ে, চোখ নামানো, শ্বাসটা অকারণে ভারী। দরজাটা বন্ধ করার শব্দ হয়। আবি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। এই প্রথম কোনো রাগ নেই, কোনো বস স্টাফের দূরত্ব নেই, আজ তারা শুধু স্বামী আর স্ত্রী। আবির কয়েক পা এগিয়ে আসে। ভয় পাচ্ছ? না, ভয় না, অদ্ভুত লাগছে শুধু। কিসের? এত যুদ্ধ করে এইভাবে শান্তভাবে বসে থাকবো কখনো ভাবিনি। আমিও না, ভাবতাম তুমি সারা জীবনই শুধু আমার রাগী বস হয়েই থাকবে। আর তুমি সারা জীবন আমার বিরুদ্ধে কথা বলা একগুঁয়ে স্টাফ। তবু দেখো আজ আমরা একসাথে। এক মুহূর্তে নীরবতা। আবির ধীরে ধীরে তিশার হাতের দিকে তাকায়। আজ এই হাতটা তার লাগবে। হাতটা দেবে? আজ মনে হচ্ছিল সব কিছু স্বপ্ন। আমারও, বিশেষ করে বাবার মুখটা দেখার পর। কষ্ট পেয়েছো? হ্যাঁ, কিন্তু অনুতাপ নেই। আমি তোমাকে কষ্টে রাখবো না তৃষা। বড় লোকের জীবন দিতে না পারি, কিন্তু সম্মান দিতে জানি। আমার আর কিছু লাগবে না, এই শান্তিটুকু থাকলেই চলবে। আজ যদি ঘর সাজানো বাসর হতো, হয়তো এতটা আপন লাগতো না। সত্যি, ফুল আলো এগুলোর চেয়ে এই নীরবতাটাই বেশি সুন্দর। একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি কি এখনো এই সিদ্ধান্তে আফসোস করবে? না, কারণ আমি ভালোবাসা বেছে নিয়েছি, ভয় না। আজ থেকে তুমি আর একা নও। জানি, এই বিশ্বাসটাই আমাকে শক্ত করেছে। আবি ধীরে ধীরে তিশার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। তিশা প্রথমে একটু ছটফট করে, তারপর আবার চুপ করে গেল। আবি কিস করতে লাগলো, গলায় বুকে পেটে সমন্তলে ঠোঁট বুলিয়ে দিতে লাগলো। তিশা কিছু বলছে না, আবিরের ভালোবাসা অনুভব করছে। আবির আস্তে শাড়ি সরিয়ে দিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। তারপর ডুবে গেল ভালোবাসার রাজ্যে। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়।